দর্শকবৃন্দ, আজকের একটা স্ট্রেঞ্জ সাবজেক্ট নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আমরা অনেক সময় রাজনীতি করি, হিউম্যান রাইটস ওয়ার্ক করি, সোশ্যাল ওয়ার্ক করি, কমিউনিটি অ্যাক্টিভিজম করি, অথবা সুশীল বনি। আমরা বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করি। এই আলোকপাতের মাধ্যমে আমরা নিজেরা আমাদের কমিউনিকেশন ডেভেলপের জন্য, সম্পর্ক তৈরি করার জন্য আমরা কিছু রিসোর্স তৈরি করি। এই রিসোর্সগুলো আমরা যখন তৈরি করি, কিছু কিছু রিসোর্স আমরা তৈরি করি যেগুলো রিয়েল। ফর এক্সাম্পল, আমি যদি কোনো কংগ্রেসম্যানকে চিনি, দ্যাটস এ রিসোর্স। আমি যদি আমেরিকান কোনো পাবলিক অফিসিয়ালদের চিনি, দ্যাটস এ রিসোর্স। আমি যদি গভর্নমেন্টের কোনো অফিসিয়ালদের সাথে সরাসরি কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারি, দ্যাটস এ রিসোর্স। আরো একটা কথা, ব্যক্তি জীবনে আপনারা চিন্তা করে দেখেন, আপনি কাকে চিনেন এটা ইম্পর্টেন্ট না, আপনাকে কারা চেনে এবং ওই চেনাটাকে তারা কতটা গুরুত্ব দেয়, এটা ইম্পর্টেন্ট। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, একটা লোককে নিয়ে আমি কথা বলবো। এই লোকটা গত 1-1.5 যুগের বেশি সময় ধরে রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, পেশাজীবী লোকজনের কাছে নিজেদেরকে সেল করছে যে সে আমেরিকার ক্ল্যান্ডেস্টাইন এসপিওনাজ এজেন্সি, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, সিআইএ তার এজেন্ট। সে বলছে সে সিআইএ এর এজেন্ট। এই লোক যখন লোকজনদেরকে বলছে সে সিআইএ এর এজেন্ট, তখন কি হয়েছে দর্শক মধ্যে আপনারা শুনলে হাসবেন। তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ তাকে ব্যবহার করছে যে ক্ষমতায় কেমনে আরো বেশি দিন থাকা যায়। আবার বিএনপি চেষ্টা করছে এই লোককে ক্ষমতা, হাসিনাকে ক্ষমতা থেকে হটাইয়া কি কইরা তারা ক্ষমতায় যেতে পারে। জাতীয় পার্টি তাকে ব্যবহার করছে যে আমরা তো বিরোধী দলে আছি, এই লোকটার মাধ্যমে আমেরিকার সন্নিকটে অর্থাৎ আমেরিকার বগলে যাওয়া যায় কিনা, এর একটা ব্যবস্থা করতে পারি কিনা। এটা গেল রাজনৈতিক দল। এখন রাজনৈতিক নেতারা কে কি করছে আপনাদেরকে আমি একটা কথা বলি, কথাগুলো একটু যদি আপনারা নিখুঁত ভাবে চিন্তা করেন। বাংলাদেশে বিএনপির একটা লোক আসলাম চৌধুরী, চিটাগং বাড়ি, পেশায় বোধহয় সিপিএ না সিএ। তার একসময় শখ হয়েছে সে বিএনপির অনেক বড় নেতা হবে। বিএনপির অনেক বড় নেতা হওয়ার জন্য তাদেরকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে না, হয় তারেক রহমানকে বিশাল অঙ্কের টাকা দিতে হবে পার্টি প্রধানকে, নতুবা পার্টি প্রধানের কাছে যাওয়ার জন্য তারে মেয়ে দিয়ে কনভিন্স করতে হবে, পয়সা দিয়ে কনভিন্স করতে হবে, যোগ্যতার দরকার নাই। আবার ইদানিং নতুন একটা রিসোর্স বের হয়েছে। সে নতুন রিসোর্সটা কি? কোন লোক তারেক রহমানের কাছে গিয়ে যদি বলে সিআইএ এর অথবা র এর অথবা MI6 এর একজন এজেন্ট আমার নিয়ন্ত্রণে আছে, আমার পরিচিতির মধ্যে আছে, তাকে আমরা ব্যবহার করতে পারি, তাহলে তারেক রহমান শুধু কোলে তুলবে না, আপনার কোলে তুললে একটা চুমা দিবে। যেমন হাসিনা শেখ ভারতে বৈশা এখন যদি শুনে সিআইএ এর কোন লোক তার সাথে দেখা করবে, হাসিনা শেখ তারে গলা জড়ায় ধরিয়া চুমা দিয়া পকেটে টাকা বোঝাই করে দিয়ে দিবে। তাইলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলের লোকজনরা রাজনীতি কইরা উপরে যায় না, নেতার কাছাকাছি পৌঁছায় না। তারা কি করে? হয় টাকা দেয়, নতুবা মহিলা দেয়, নতুবা সিআইএ, র, MI6 তাদের কোনো এজেন্ট বানাইয়া ওই নেতাদের কাছাকাছি পৌঁছা যায়। আসলাম চৌধুরীর কথাটা কেন বলছি জানেন? আসলাম চৌধুরীর সাথে, আসলাম চৌধুরী হয়েছে ভারতের 5 র এর কেউ। এখন আপনারা শুনলে অবাক হবেন, আমি র এর কেউ, এই আসলাম চৌধুরীর মুক্তির জন্য আমি আন্দোলন করছি, কারণ আমি তখন জানতাম না। আনটিল আই মেট মেহেদী সাফাদি, এই আসলাম চৌধুরী
রয়ের সাথে যখন কাজ করে তখন মেহেদী সাফাদির সাথে তার পরিচয় হয়। এই মেহেদী সাফাদির সাথে পরিচয় হওয়ার পরে আসলাম চৌধুরী তারেক রহমানরে ফোন করে কইছে পাইছি। তারেক রহমান তো একেবারে খুশিতে, কি পাইছো? মোসাদ পাইছি। ভাই মোসাদ পাইছি বুঝেন তো, একেবারে কলজার ভিতরে খাপে খাপ মন্টুর বাপ, আমি মোসাদ পাইছি। তারেক রহমান খুশিতে টকবগা হইয়া আসলাম চৌধুরীর এই পদ দেয় ওই পদ দেয়, আসলাম চৌধুরীর চুমা খায়, আসলাম চৌধুরীর টিকিট কাইটা দেয়, বাসা ভাড়া কইরা দেয়, পার্টির পজিশন দেয়, যুগ্ম মহাসচিব বানাইয়া দেয়, আরো কত কি। এখন মজার কথা হইতেছে এই মেহেদী সাফাদি আমি যখন টোক্কা দিতে গেছি আমি দেখি ফারুক সর্দার নামের বিএনপির কিছু পাচাটা কুত্তা আছে, জিল্লুর নামে পাচাটা কুত্তা আছে, গিয়াস আহমেদ নামে পাচাটা কুত্তা আছে। পেশাগতভাবে এরা হচ্ছে চোর, ধরিবাজ, বাটপার, রিক্সা চালাইয়া জীবিকা নির্বাহ করে। ওটাকে আমি সম্মান করি, যা ভাই তুই রিক্সা চালা, পিজা ডেলিভারিতে কোনো অসুবিধা নাই। মিজানুর রহমান মিল্টন এরা কি করছে জানেন? মেহেদী সাফাদির লইয়া লন্ডনে যাইয়া কইছে পাইছি, মোসাদ পাইছি। এখন মেহেদী সাফাদির নিয়ে তো তারা মোসাদ পাইছে। তারেক রহমান তো তাদেরকে যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি সেক্রেটারি ও তারেক রহমানের কাছে যায় কইছে আমরা যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রিমের রাজনীতি করি। গিয়াস আহমেদের মেইন স্ট্রিমের রাজনীতি হইল রিক্সা চালায়, হোমকেয়ার কইরা ভুয়া সার্টিফিকেট টিকেট দিয়া কিছু পয়সা টয়সা পাইছে, সর্বসাকুল্যে যার শিক্ষাগত যোগ্যতা 10 পাস, এবং এইখানে দাঁড়াইয়া কোন এক যুগে কুইন্স কাউন্টি থেকে রিপাবলিকান পার্টি থেকে কোনদিন এক সময় কি সিনেট ইলেকশন করছিল কুত্তায়ও জানে না, সে সবাই তার বিজনেস কার্ডে লেখে সিনেট ক্যান্ডিডেট। এর মতো লোকজনরা মেহেদী সাফাদিরে জনপ্রিয় বানায়, সাদির মতো লোকজনরা মেহেদী সাফাদিরে জনপ্রিয় বানায়, মিজানুর রহমান মিল্টনের মতো, জিল্লুর রহমানের মতো লোকজন এখানকার মোসাদের এজেন্ট বানাইয়া তারা তারেক রহমান ভাইয়ার কাছে যায়, ভাইয়ার বগলে যায়। আজকের আমি মেহেদী সাফাদির নিয়ে কথা বলবো না, যেই লোক সিআই এর কথা কইছে লোকটার নাম এনায়েত করিম। এনায়েত করিম এর আবার অন্য আরেকটা নামও আছে, তার নাম মাসুদ করিম। এই এনায়েত করিম বা মাসুদ করিম নামের লোকটা বাংলাদেশের পত্রিকার সম্পাদকদের সাথে কথা কয়। কার সাথে কথা কয় এই মুহূর্তে আমি নামটা পাই আমি প্রকাশ করলাম না। বাংলাদেশের বিখ্যাত 2 পত্রিকার সম্পাদকের সাথে তার ছবি আমার কাছে আছে, বইসা আড্ডা মারতেছে, এবং এই পত্রিকার সম্পাদকরা ঢাকায় বইসা তারে প্রমোট করছে। এই এনায়েত করিম, তার আরেকটা নাম হইছে মাসুদ করিম। সে হাসিনা যখন দোর্দণ্ড প্রতাপ নিয়া ভারতের সহায়তায় বাংলাদেশকে শোষণ করছিল, বাংলাদেশকে ধ্বংস করছিল, এই এনায়েত করিম এবং মাসুদ ওরফে মাসুদ করিম হাসিনার সাথে গণভবনে গিয়া দেখা করছে। হাসিনা তারে পয়সা দিছে যাতে আমেরিকা সুনজর পাওয়া যায়, আবার বিএনপি তারে পয়সা দিছে হাসিনারে কেমনে ক্ষমতা থেকে নামানো যায়। জাপা পয়সা দিছে জাতীয় পার্টি, তারা যেন বিরোধী দলে থাকতে পারে। বুঝতে পারতেছেন? এই লোকগুলো বাংলাদেশের বিখ্যাত 2টা নিউজ পেপার, তারা একটা বারের জন্য চিন্তা করে নাই যে এই লোক সিআই এর কি কোনো বেসিস আছে। সে আবার বলছে দক্ষিণ এশিয়া সিআই এর যে কন্টিনজেন্ট আছে সেই কন্টিনজেন্টের হেড। আপনারা বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেন, কথাবার্তা বলেন, অনেক সময় আমার কথা আপনারা পছন্দ করেন না, কিন্তু আমি আপনাদেরকে বলি, আপনাদের অনেককে আমি কি এদেরকে হাবড়া বলবো, হুবড়ি বলবো, চুতিয়া বলবো, চদু বলবো? আপনাদের সাথে কেউ একজন গিয়ে বলে যে আমি সিআই এর এজেন্ট, তারেক রহমান বগল বাজায়, হাসিনা নিজে বগল বাজায়, বাংলাদেশের বিখ্যাত 2টা পত্রিকার সম্পাদকরা বগল বাজায়, বাংলাদেশ পুলিশের ডিআইজি বগল বাজায়।
আবার বাইডেনের উপদেষ্টা কইলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুইকা প্রেস কনফারেন্স করে। এই হচ্ছে আমার দেশ, এই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড। এনায়েত করিম এবং মাসুদ করিমকে নিয়ে আমি কথা বলবো। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তাকে এই এনায়েত করিম ওরফে মাসুদ করিমকে পরিচয় করিয়ে দেয় বাংলাদেশের সাংবাদিক তথা বিএনপির সিনিয়র একজন নেতা, নামধারী লোভী হারামজাদা। সে পরিচয় করিয়ে দেয় আজকের গেস্টের সাথে এবং বলে, এরে যদি আপনি ফাইন্যান্স করেন, হেল্প করেন, কোনোভাবে সামনে আগান, হাসিনার পতন নিশ্চিত। এই ভদ্রলোক স্রেফ দেশপ্রেমের জন্য, কারণ এই ভদ্রলোক রাজনৈতিক সচেতন একজন ব্যক্তি, পেশাগতভাবে তার টাকা, বাইরের কোনো টাকা পয়সা ক্ষমতা কোনো কিছুর তার দরকার নাই, তারেক ভাইয়ার কোলে বসারও তার ইচ্ছা নাই, কিন্তু চিন্তা করেছে গণতন্ত্র পুনরুদ্ধারে সে যদি কোনো রোল প্লে করতে পারে। এই আজকের যে গেস্ট, হি জাস্ট বিকাম one of the unwilling victim of এনায়েত করিম ওরফে মাসুদ করিম। ওই ব্যক্তি আর কেউ না, আমাদের সবার শ্রদ্ধার পাত্র, আমার শ্রদ্ধার পাত্র, যাকে আমি বলি উনি আমার বড় ভাই, ডক্টর মুজিবুর রহমান মজুমদার। আসুন এই বিষয়টা নিয়ে আমরা কথা বলি। ডক্টর মুজিবুর রহমান মজুমদার, আসসালামু আলাইকুম। আজকে শুক্রবারে জুমার নামাজের আগে আমাকে কিছুটা সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আপনাকে এবং আপনার দর্শক যারা এখন দেখছেন বা আগামী যারা দেখবেন, আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। মুজিব ভাই, এই লোকটার সাথে আপনার কেমনে পরিচয় হয়? লোকটা কে? এই লোকটার সাথে আমার পরিচয় হয় আমেরিকাতে, নিউ ইয়র্কে। আমার কাছে নিয়ে আসেন একে বাংলাদেশের সকল স্বনামধন্য সাংবাদিক জনাব শওকত মাহমুদ সাহেবের সাথে আমার পরিচয় হয়। প্রথমে আমি তাকে তেমন চিনতাম না। পরিচয় হয় যখন ম্যাডাম খালেদা জিয়া 2011 সালে যখন আমেরিকা আসছেন একটা ভিজিটে, তখন শওকত মাহমুদ তার সাথে এসেছিলেন, তখনই আমার সাথে তার পরিচয়। পরবর্তীতে ঘনিষ্ঠতা হয়। শওকত মাহমুদ এক সময় আমার মনে হয় আইদার ম্যাডামের অ্যাডভাইজার ছিলেন অথবা বিএনপির ওই সময় ভাইস প্রেসিডেন্ট র্যাঙ্কে ছিলেন। সেই কারণে যেহেতু সেন্ট্রাল লিডার, স্বাভাবিকভাবে আমি এখানে বিএনপির রাজনীতির ফাউন্ডার প্রেসিডেন্ট, আমার সাথে এবং খালেদা জিয়া যখন এসেছিলেন তখন আমার সভাপতিত্বেই খালেদা জিয়ার সম্বর্ধনা হয় নিউ ইয়র্কে। তো সেইভাবেই যেভাবেই হোক ওনার সাথে একটা ঘনিষ্ঠতা হয়। এবং ওনার সাথে আরেকজন ছিলেন, তার নাম, সে বাংলাদেশ সঙ্গে ব্যবসা ওনার সাথে এসেছিলেন, নাম হলো আনোয়ারুল ইসলাম ভুইয়া। উনি হলেন ইউরেকা হোমসের পার্ট ওনার এবং এমডি ছিলেন, এবং আরো কয়েকটা তার বিজনেস ছিল, তার মধ্যে একটা ছিল সিনার্জিস সাম সর্ট অফ কোম্পানি। তো এদের থ্রুতেই প্রথমে তারা ওই আনোয়ার ভুইয়া, সে যেহেতু ব্যবসায়ী, সে আমাকে বারবার বলে যে এখানে আপনার কোনো বন্ধু আছে কিনা যারা ব্যবসা করে। তবে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ওয়াশিংটন ডিসিতে থাকে, ও আর আমি এই দেশে একসাথে এসেছিলাম। আমি মনে হয় আপনাকে বলেছিলাম এই ব্যাপারে, যখন আমেরিকা আসি 1982-তে। তো ও অত্যন্ত পরিচিত ব্যবসায়ী, তো ও ব্যবসা করতে চাচ্ছিল বাংলাদেশে, এখানে খুব ভালো ব্যবসায়ী সে। তো আমি তার সাথে শওকত মাহমুদ এবং আনোয়ার ইসলাম ভুইয়া বা আনোয়ার, তাদের পরিচয় করে, এবং পরিচয় হতে হতে ঘনিষ্ঠতা হয়। বিশেষ করে আনোয়ারের সাথে বেশি ঘনিষ্ঠতা হয়। তো একটা পর্যায়ে আনোয়ার তাকে প্রপোজ করে যে এরকম তার পরিচিত একজন আছে যে এখানে সিআইএ এর সাথে যোগাযোগ কাজ করে, এবং আমেরিকা ওই সময় ইরাকে আমেরিকার অনেক সোলজার ছিল, আপনারা জানেন একটা সময়। তো ইরাকে কিছু মেডিসিন পাঠাতে হবে, এটা বাংলাদেশ থেকে যাবে মেডিসিন ওখানে ইরাকের সোলজারদের এবং ইরাকের লোকজনের জন্য একটা বড় একটা অ্যাসাইনমেন্ট। তো এটাতে আপনি পার্ট ওনার হতে পারেন, আমরা একসাথে ব্যবসা করি। তো কি করতে হবে? তো আমার বন্ধুকে বললো যে এই মুহূর্তে আপনাকে $200,000 দিতে হবে। আমি একটু কথায় ফিরে যাই। আপনি যাকে বলছেন জার্নালিস্ট শওকত মাহমুদ, এই লোকটা? জি জি। সে কি সাংবাদিক? সে সাংবাদিক, এবং ওই সময় যখন আমাদের সাথে পরিচয় হয় তখন উনি আমার মনে হয় বাংলাদেশের সাংবাদিক ইউনিয়ন বা প্রেস ক্লাব যেটা আছে ওইটা জেনারেল সেক্রেটারি ছিলেন।
নির্বাচিত। এই মুহূর্তে কি এই লোকটা জার্নালিজম করে, রাজনীতিতে আছে? আমি জানি না, এক সময় বিএনপিতে একটা ভালো ভূমিকা ছিল তার এক সময়, কিন্তু তাকে কোন একটা পর্যায়ে যে মনে হয় পার্টি ম্যাডাম এবং তারা বুঝতে পারে যে সে আসলে সুবিধার লোক না, এবং তাকে বিএনপি থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে আমি শুনেছি সে নানা ধরনের বিএনপি তৃণমূল নানা জনের সাথে ইয়ে করে নানা ধরনের দল করার চেষ্টা করে, এবং অনেকেই নিয়ে, ইনক্লুডিং আমাদের অত্যন্ত স্বনামধন্য কি নাম ওনার, যে বিশিষ্ট চিন্তাবিদ বাংলাদেশের, দাঁড়িয়েওয়ালা, ওনার নাম কি, লেখক, বিশ্লেষক, ওনাকে নিয়ে ব্যাংককে মনে হয় একটা ইয়েতে করছেন, আমার নামটা এখন মনে আসতেছে না, অত্যন্ত রেসপেক্টেড পারসন। যাই হোক, তো বেসিক্যালি যেটা হয় আর কি, যে ওনার এই দুজনই শওকত, মেইনলি শওকত মাহমুদই এই 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 লোকটাকে আমাদের সাথে পরিচয় করেছে। আচ্ছা, শওকত মাহমুদ এই এনায়েত করিম সম্পর্কে ইন্ট্রোডাকশনের সময় তার কি এ ধরনের কোনো কনভারসেশন ছিল যে এই লোক তারেক রহমানকে চিনে, বা এই লোক ম্যাডামকে চিনে, বা ওনারা বিশ্বাস করে? হ্যাঁ, এই লোক তারেক রহমান সাহেবকে চিনে, ম্যাডামের সাথে খুব ভালো যোগাযোগ, এবং অনেক বছর ধরে সে কাজ করে, এবং নানা কিছুতে সে ইনভলভ। বাংলাদেশে বিএনপি কে সে সাহায্য করতেছে এই মুহূর্তে, ম্যাডামের সাথে যোগাযোগ করে কিভাবে এই স্বৈর শাসককে সরানো যায় তার জন্য তারা কাজ করতেছে, এবং এ হলো মেইন কন্টাক্ট পার্সন, হ্যাঁ, এখানে সিআইএ থ্রুতে আমেরিকার গভর্নমেন্টের সাথে। আচ্ছা, মুজিব ভাই, একটা কথা বলি। আমার কাছে বা আপনার কাছে কোনো একটা মানুষ শওকত মাহমুদের মতো একজন সাংবাদিক, সে যদি এসে পরিচয় করায় এবং বলে যে তারেক রহমানের খুব নিকটজন, তারেক রহমান ওনাকে খুব বিশ্বাস করে, এরপরে আপনি কি কখনো ট্রাই করেছেন তারেক রহমান বা অন্য কারো কাছে এই সাবজেক্টটা ভেরিফাই করার জন্য, যে নারে কেমনে চিনেন? আর তারেক রহমান আপনি জিজ্ঞাসা করলে তারেক রহমান হয়তো আপনারে বলতো, ডক্টর মুজিব আপনি তো আমেরিকায় থাকেন, আপনি ভেরিফাই করেন, সাবজেক্টটা কি এরকম? আসলে আমি জানি না আপনি জানেন কিনা, সেই ধরনের সুযোগ আসলে আমাদের তেমন নাই যে আমরা ডাইরেক্টলি তারেক রহমানের সাথে যোগাযোগ করে এটা ভেরিফাই করার মতো। আর যেহেতু পার্টির একজন সিনিয়র লিডার বলছেন, স্বাভাবিকভাবেই এটা বিশ্বাসযোগ্য। আর আমি কিছু ঘটনা বলবো যে আমার সামনেই সে ম্যাডামের সাথে যোগাযোগ করেছিল, ঘটনাটা আপনার সামনেই কথা বলেছে? হ্যাঁ, তো সেই জায়গাতে ডিফিকাল্ট নট টু বিলিভ। যেহেতু আমি যার কথা বললাম, আনোয়ার ইসলাম ভুইয়া যখন এখানে এসেছেন কিছুদিন, আমার ব্যক্তিগত বাসায় ছিল, লং আইল্যান্ডের বাসায়। আমি যেহেতু দিনের বেলা কাজ করি, ও বাসায় ছিল, এবং একটা পর্যায়ে আমি সন্ধ্যায় দেখা হয়, তখন সে আমাকে বলে যে এ আসছিল বাসায় গাড়ি নিয়ে, এবং গাড়িতে অফিসিয়াল প্লেট লাগানো, তার মানে সে সত্যি সত্যি এই দেশে গভর্নমেন্টের এজেন্সিতে কাজ করে। যাই হোক, তো এখন ওই ব্যবসার সংক্রান্ত ব্যাপারে সে কাগজপত্র দেয় আমার বন্ধুকে, সে কিছু কাগজপত্র আমার কাছেও আছে এই এই কন্ট্রাক্টের ব্যাপারে। তো আমার বন্ধু খুব ইন্টারেস্টেড ছিল, ঠিক আছে, বাংলাদেশে যদি আনোয়ার ওষুধের ব্যবস্থা করতে পারে, সে ইনভেস্ট করলো, এবং ইনভেস্টের মেইন ইয়ে ছিল যে সে 200,000 ইনভেস্ট করবে, এবং লাভের পরে তাকে 300,000 ফেরত দিবে এরা। এবং সেই 200,000 সে তার কোন একটা যোগাযোগ মাধ্যমে সে টাকাটা জোগাড় করে ওকে দেয়। তো টাকাটা যখন দেয়, এই টাকাটা দেয় বেসিক্যালি আনোয়ারকে। আনোয়ার এখানে নিউ ইয়র্কে একটা কোম্পানি খুলে, সিনার্জি, ওর যে বাংলাদেশের যে কোম্পানি, সেই নামে, একই নামে এখানে একটা কোম্পানি খুলে ক্যাপিটাল ওয়ান ব্যাংকে, এবং সেখানে টাকাটা ডিপোজিট করে। সেই টাকাটা আনোয়ারের ইনস্ট্রাকশনে পুরো টাকাটা আস্তে আস্তে শওকত মাহমুদকে দেওয়া হয়, এবং শওকত মাহমুদ রেগুলার সে টাকাটা নিয়ে গেছে, এবং এগুলো সবই ডকুমেন্ট, ব্যাংকে সবকিছু আছে। তো আলটিমেটলি কিছুদিন পরে আমার বন্ধুকে জানায় যে এই ডিলটা হয় নাই, এটা করতে পারে নাই তারা, এটা হয় নাই। তো বন্ধু যখন তো এটা আরো অনেক পরের ঘটনা, কিন্তু তাকে ঝুলে রাখে যে এটা হচ্ছে নানা কিছু হচ্ছে। বাই দিস টাইম আমি ম্যাডাম একবার সিঙ্গাপুরে গিয়েছিলেন, মনে হয় চিকিৎসার কারণে অথবা কোনো একটা কারণে। তো আমার সাথে যেহেতু আস্তে আস্তে ঘনিষ্ঠতা হয়, তো আমাকে বলা হয় যে শওকত মাহমুদ এবং এই আনোয়ার বলে যে ওখানে গেলে ম্যাডাম ম্যাডাম আমার সাথে একটু ইয়ে করতে চান, দেখাশোনা করতে চান, এখানে কিভাবে কি করা যায় ব্যাপারে। তো আমি ফ্লাই করে সিঙ্গাপুর যাই। যেদিন আমি যে পৌঁছি, তখন যে দেখি যে উনি আমাকে বলতেছেন, এই যে মাসুদ বলছে যে না, ম্যাডাম তো ছিল, এই হোটেলেই ছিল, আপনি যে হোটেলে উঠছেন, মাসুদ সেই হোটেলে উঠছে, উনি এর আগের দিন চলে গেছেন একটা ইমার্জেন্সির কারণে। তার মানে সেখানে আমার সাথে আর ম্যাডামের দেখা হলো না। কিন্তু মাসুদ বলতে কি এই এনায়েত করিম? এনায়েত করিমকে আসলে আমার কাছে পরিচয় দেওয়া হয়েছিল মাসুদ করিম চৌধুরী। ওকে। পরে আমি জানতে পারি তার নাম এনায়েত করিম। তো আমি মাসুদ হিসেবে তাকে চিনি, তার বাড়ি সিলেটে, এবং সে আমাকে অনেক
কিছুই দেখায়, ছবি টবি যে সে পাকিস্তানের ফ্রন্টিয়ার প্রভিন্সে সেখানে ওদের মতো কাপড় পরে মাথায় বেলুচ টুপি পরে সে সিআইএ কাজ করছে। তারপরে অনেক কথা বলে, সে সাথে সাথে কি কি করছে, সাথে অনেক ঘটনা বলে। তারেক সাহেবের সম্বন্ধে অনেক কথা বলেছে এবং তার মধ্যে অনেক কিছুই খুবই আপত্তিকর কথা বলেছে। যেমন যেমন আমাকে যদি একটু বলেন আপত্তিকর কথার মধ্যে। পার্সোনাল ব্যাপারে বলেছে, তার ক্যারেক্টার নিয়ে, এটা আমি এখন সবার সামনে বলতে চাই না। আরেকটা কথা সে বলেছিল, যেটা আমি সত্য মিথ্যে কিছুই জানি না, এটা আমি তার উদ্ধৃতি দিচ্ছি, আমার নিজে আমার কোনো ভেরিফাই করার ইয়ে নাই। সে নাকি চেন্নাইতে তারেক রহমান থ্রু মামুন, তার বন্ধু মামুন একজন আছে ব্যবসায়ী না, হ্যাঁ, গিয়াসউদ্দিন আল মামুন। গিয়াসউদ্দিন আল মামুন, তার থ্রুতে তারা একটা রয়ের সাথে একটা মিটিং এর ব্যবস্থা করেছিল এবং সে ক্লেম করে যে সেইটা হেল্প করেছিল। মানে গিয়াসউদ্দিন আল মামুনের সাথে রয়ের একটা মিটিং করাইছে চেন্নাইতে। তারেকেরও যাওয়ার কথা ছিল ওটাতে, তারেক সাহেবের, কিন্তু আমি জানি না ওটা হয়েছে কিনা বা কি হচ্ছে। কিন্তু সে বলতে চাই, সে ক্লেম করে যে হি ইজ দ্য মেইন পার্সন যেগুলো করে, এবং সেই এগুলো আসলে নানাভাবে বিএনপি কে, ম্যাডামকে, তারেক রহমানকে হেল্প করে। তবে ওর ওর কাছে মানে আপনার সরকারের এরশাদের থেকে শুরু করে বিএনপির নেতাদের থেকে শুরু করে হাসিনা বিষয়ে অনেক ভিতরে অনেক খবর তার কাছে আছে, এবং অনেক কথাই কিছু কিছু কথা তো অবশ্যই বিশ্বাসযোগ্য কথা বলেছে, নাহলে সহজে মানুষ কনভিন্স হয় না। আর কিছু কিছু কথা বলেছে যেগুলো ধরেন বিশ্বাসযোগ্য না হলেও আপনি তখন এটাকে ঠিক কোশ্চেন করতে পারবেন না, কারণ এটা ভেরিফাই করার কোনো ওয়ে নাই। আমাকে যদি এসে একজন সম্বন্ধে বলে, আমি তো তাকে জিজ্ঞেস করবো না যে ভাই আপনি কি মানে এটা তো আমার ইয়ে না। এনিওয়ে, তো এইভাবেই সে বেসিক্যালি কথাবার্তা বলে। তো সিঙ্গাপুর ঘটনা বলি, তো সিঙ্গাপুরে ওর রুম ছিল আলাদা, আমার রুম ছিল। একদিন পরে সে বলে যে ভাই দুইটা রুমের পাশে দিয়ে কি হবে, আমি আপনার রুমে শিফট করি। তো আমার রুমে শিফট করছে, তো সারাদিনই আমার সাথে আছে, সে আমার রুমে থাকে। তো একটা পর্যায়ে বললো যে এখানে রয়ের প্রধান আসছে, তার সাথে যোগাযোগ হচ্ছে। তো আমাকে তার সেলফোনে রয়ের প্রধানের একটা ছবি দেখালো। তো যে ছবিটা দেখালো, আমি শিওর না যে রয় প্রধান কিনা, তো আমি নিজে আবার একটু গুগল সার্চ করে নামটা দেখলাম, দেখি যে একই ছবি, সেম ছবি, সেম নাম। তো তো মানে ওইভাবে জিনিসগুলো প্রেজেন্ট করে যে হি ইজ সামবডি এন্ড হি ইজ ইন কন্টাক্ট উইথ এভরিবডি। আপনার কি মনে আছে কিনা জানি না, ওই সময়ের দিকে প্রণব মুখার্জির বাংলাদেশে যাওয়ার কথা, এবং প্রণব মুখার্জি চেয়েছিলেন ম্যাডামের সাথে মিটিং করার জন্য, এবং ওই একই দিনে মনে হয় জামাত ইসলামও একটা ধর্মঘট ডেকেছিল বাংলাদেশে। তো আমার সামনে ঘটনা ঘটে এবং শওকত মাহমুদও ইন টাচ ছিল। যেভাবে হোক আমার এখান থেকে, আমার রুম থেকে সে টেলিফোনে ম্যাডামের সাথে যোগাযোগ করে, অ্যাজ ইফ সে আমেরিকার হয়ে কথা বলছে, সিআইএর এজেন্সির কথা বলছে, এবং ম্যাডামকে বলে যে আমেরিকা চায় না যে উনি উনি যান এই মিটিংটাতে প্রণব মুখার্জির সাথে দেখা করে। তো আমি একটু কথাটাকে আবার ব্যাক করাই। দর্শকবৃন্দ, আপনাদের সবার মনে আছে যে খালেদা জিয়াকে ডেমোনাইজ করা হয়েছে, উনি কেন ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সাথে দেখা করতে যান নাই। এখন ডক্টর মুজিবের সামনে থেকে এই এনায়েত করিম বেগম জিয়াকে ফোন করে বলেছে সেজন্য বেগম প্রণব মুখার্জির সাথে দেখা না করে, এবং আপনার সামনে যে ফোনটা করেছে, আপনি শিওর যে ম্যাডামকে সে আসলে ফোনটা করেছিল? আমার সামনে তাই হয়েছে, ম্যাডামকে কথা বলছে, আমি তো তাই বুঝছি তার ইয়েতে, এবং এইভাবেই আমি বিশ্বাস করছি যে এটা এটা ওইভাবেই সে প্রেজেন্ট করছে যে আমেরিকা চায় না, আমেরিকা যেখানে সে হেল্প করতেছে বা বিএনপি কে এই স্বৈরশাসক সরাবার জন্য, হ্যাঁ, তো সবাই একইভাবে কাজ করতেছে, একসাথে ওকে নিয়ে কাজ করতেছে। এবং আমি আর পরে আসবো যে কিভাবে জিনিসগুলো আরো আগে এসছে জিনিসটা। তো তো ম্যাডাম কেউ হয়তো শওকত মাহমুদ হোক, যে কেউই হোক, তাকে এইভাবেই ম্যাডাম এভাবে ইনফ্লুয়েন্স করছে যে এই লোকটা আসলে জেনুইন এবং এই লোকটার কথা বিশ্বাস করতে হবে, এই লোকটা আমাদের জন্য কাজ করছে। তো ওইটাতে হোক, মুজিব ভাই, সরি আমি আপনাকে কাট করতে চাই না, কিন্তু আপনার এই একটা মনে হয় না যে এই লোক যে কাজটা, যে অ্যাডভাইসটা বেগম জিয়াকে করছে, মূলত এতে বেনিফিটেড হইছে হাসিনা, এতে বেনিফিটেড হইছে আওয়ামী লীগ, এতে বেনিফিটেড হইছে রয়ের অপারেশন, এতে আপনার মনে হয় না হি ওয়াজ ওয়ার্কিং ইন ফেভার অফ র? লুকিং ইন দ্য হাইন্ডসাইট, মানে ওই সময় ওই মুহূর্তে আমার কাছে মনে হয়,
যেহেতু ওই মুহূর্তে আমিও মোটামুটি অন্ধভাবে ছিলাম যে হ্যাঁ হি ইজ ডুইং সামথিং, সে সত্যি যেহেতু শওকত মাহমুদ এবং ওর যে অ্যাসোসিয়েট আনোয়ার ইসলাম ভুইয়া যে ব্যবসায়ী, তারা যেভাবে ওকে রিপ্রেজেন্ট করেছে আমাদের কাছে যে হি ইজ জেনুইন এবং সুতরাং আমারও ওই সময় ওই মুহূর্তে ওই ওই জিনিসটা মনে আসেনি যে সে অন্য কারো হয়ে এখানে কাজটা করছে। পরবর্তীতে যখন আমি অ্যানালাইজ করি এবং পরবর্তীতে আরো ঘটনাতে যখন বুঝতে পারি যে আসলে আসলে পুরো জিনিসটা সে ফ্রড একটি স্কিম ছিল তার, এবং মোস্ট লাইকলি আমি এখনো 100% বলতে পারবো না, বাট ওর কার্যবিধি পরবর্তীতে যত কাজ আছে সবকিছু মিলে যদি আমি তাকে অ্যাসেস করি, আমার কাছে মনে হয় আইদার হি ইজ ওয়ার্কিং ফর র অর ডিজিএফআই অর বোথ। এবং বাংলাদেশে রয়ের অপারেটিভ, একেবারে ডিরেক্ট অপারেটিভ প্রথম আলো এবং মতি মিয়ারা তার পত্রিকায় লেখছে এই লোক রয়ের এজেন্ট। আমি এটা পইরা হাসলাম, মানে এক নেরিকুত্তা, অর্থাৎ চালইন কয় শুইরে তোর গোয়ায় একটা ছিদ্র। আমাকে একটা মিনিট সময় দেন, একটা জি প্লিজ টেক ইউর টাইম। দর্শকবৃন্দ, ডক্টর মুজিব এই মুহূর্তে তার হসপিটালে আছে, উনি পেশাগতভাবে একজন চিকিৎসক। আপনাদেরকে আমি একটা কথা বলি, ওই সময়টায় বেগম খালেদা জিয়া কেন প্রণব মুখার্জির সাথে কথা বলে নাই, আপনাদের ওই সময়টার কথা নিশ্চয়ই মনে আছে, এবং এটা নিয়ে বেগম জিয়াকে কতভাবে ডেমোনাইজ করা হলো। একটা কথা, ওই সময় আমি জানতাম না বেগম জিয়া অন দ্য বেসিস অফ হোয়াট যে উনি প্রণব মুখার্জির সাথে কথা বলে নাই, কিন্তু দেখা না করায় একজন জাতীয়তাবাদী মানুষ হিসাবে, বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাসী একজন নাগরিক হিসাবে আমি মনে করছি যে বেগম জিয়ার এই সিদ্ধান্তটা কি সঠিক হলো, না আবেগপ্রবণ ভাবে উনি জাস্ট প্রণব মুখার্জির সাথে কথা বলে নেয়। আপনাদেরকে আমি একটা কথা বলি, এখানে এই কথাটা আপনাদের কাছে শেখার, আমার কথাটাকে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমি এটা আশা করছি। জামাতে ইসলামের আমির শফিকুর রহমান বলছে ভারতের সাথে আমার শত্রুতা নাই, ভারত কোনোদিন আমাদের শত্রু ছিল না। এই ওয়ার্ডগুলো আসলে কি আপনারা কি জানেন? আমি জানি এগুলো নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় ট্রল হয় যে ডক্টর শফিকুর রহমান তো রয়ের এজেন্ট হয়ে গেছে, সে তো ভারতের দালাল। আপনাদেরকে একটা কথা বলি, ওয়ার্ড অফ ডিপ্লোমেসি, এই সাবজেক্টটা সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। শফিকুর রহমান কে? জামাত ইসলামের আমির। কোনদিন যদি জামাত ইসলামী বাংলাদেশে গভর্নমেন্ট ফর্ম করে অথবা বিরোধী দলীয় নেতা হয়, দ্বিপাক্ষিক আলোচনায় শফিকুর রহমান কি ভারতের সাথে দরজা বন্ধ করে দেবে নাকি আলোচনা কন্টিনিউ করবে? যারা বলে ডক্টর শফিকুর রহমান রয়ের দালাল, ভারতের দালালি করছে, আমি তাদের উদ্দেশ্য করে বলি, প্রেসিডেন্ট জর্জ ওয়াকার বুশ বলেছে যারা আমার শত্রু তাদের সাথে আমার কোনো কথা নাই, আর বারাক ওবামা বলেছে শত্রু হোক মিত্র হোক, ইন দ্য বিজনেস অফ ডিপ্লোমেসি I am going to sit down with anyone and everyone without precondition. তো ডক্টর শফিকুর রহমান যদি বলে ভারত আমার শত্রু না, উনি কি এখন ওপেনলি বলবে ভারত আমার শত্রু? দ্যাট ইজ কল্ড ডিপ্লোমেসি। আপনারা কি বেকুব যারা শফিকুর রহমানকে এখন ইদানিং ডেমোনাইজ করছেন? একটু চিন্তা করে দেখবেন। ডক্টর মুজিব ফিরে এসেছে, আমরা ওনার কথাটাকে আবার শুনি। জি ভাই, ধন্যবাদ। যেটা বলছিলাম যে ওই সময় আমার পক্ষে বলতে পারেন যে হ্যাঁ আমি একটু অন্ধভাবে বিশ্বাস করেছিলাম, আমিও বোকামি করেছি, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু যেহেতু এমন লোকজন আমাদের সাথে তাকে পরিচয় করে দিয়েছে শওকত মাহমুদের মতো, ওই সময় তো আমার এই ধরনের ধারণা ছিল না যে শওকত মাহমুদ একজন বিশিষ্ট সাংবাদিক, যাকে সাংবাদিকরা ভোট দিয়ে সেক্রেটারি যে তাদের রিপ্রেজেন্টেটিভ বানায়, এবং আনোয়ার ইসলাম ভুইয়া যে কুমিল্লারই, আমার দেশে কুমিল্লা, দুজনে ব্রাহ্মণপাড়ার মানুষ। তো আমার ওই সময় ভাবে সন্দেহ হয়নি, টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি। পরবর্তীতে আস্তে আস্তে বুঝতে পারি। যাই হোক, তো ওই সময় ওই ঘটনাটা পরে তার পরের দিনই মনে হয় আমি চলে আসি ব্যাক টু আমেরিকা।
কিন্তু পরবর্তীতে দেখি যে ইট বিকাম এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, যে কেন উনি প্রণব মুখার্জিকে স্নাপ করলো, কেন দেখা করলো না, এবং এটা নিয়ে আমাদের সংবাদ মিডিয়া অনেকেই ওনাকে দোষারোপ করেছে। আমি আমি বলতে পারি এটুকুই যে ওর একটা ইনফ্লুয়েন্স ছিল, কিন্তু ম্যাডাম ডিসিশনটিকে একান্তভাবে ওর কথাই নিছে না, কার কথা, এটা আমার জানা নেই। আই এম নট গোইং টু গো দেয়ার, কিভাবে ডিসিশনটা হয়েছে আমি কিন্তু এনায়েত করিম বেগম জিয়াকে বলেছে আমেরিকা চায় না বেগম জিয়া যাতে প্রণব মুখার্জির সাথে দেখা না করে। পরবর্তীতে আমি যেটা বুঝতে পারছি, যখন বেশ কয়েক বছর পরে যখন এই জিনিসগুলো অ্যানালাইজ করে এবং তার কার্যক্রম এবং স্বাগত আমাদের কার্যক্রম থেকে বুঝতে পারলাম যে আসলে ওর যে রিপ্রেজেন্টেশন করছে এখানে সিএ এর এজেন্ট বা সামথিং, ইট ইজ টোটালি ফলস এন্ড বোগাস। আমি সেই জায়গাটা আসতেছি পরে, কখন আমি এটা বুঝতে পারি। তো এখানে নিউ ইয়র্কে আর কারোর সাথে কখনো যোগাযোগ করছে কিনা আমি জানি না। মুজিব ভাই আমাকে বলতে হবে, আমি একটু বলি, আপনি না ঠিক আছে আপনি আগে বলেন। তো আমি লং আইল্যান্ড থাকি, তার বাসা ডিয়ার পার্ক লং আইল্যান্ডে। আমি তার বাসায় গেছি একবার, টু মেক শিওর দ্যাট হি ইজ দেয়ার। এবং লং আইল্যান্ডে বেশ কয়েকবার আমার সাথে তার এইসব নিয়ে নানা কিছু নিয়ে মিটিং হতো, দেশের পরিস্থিতি নিয়ে কিভাবে কি করা যায় এগুলো নিয়ে কথাবার্তা হতো। ম্যাডামের সাথে যেহেতু আমি একসময় ম্যাডামের পররাষ্ট্র ইয়ে ছিলাম, অ্যাডভাইজার ছিলাম, এবং ম্যাডামের সাথে আমার ডাইরেক্ট কথাবার্তা হতো। ম্যাডাম আমাকে কিছু দায়িত্ব দিয়েছেন, তো সবকিছু মিলেই ধরেন আমার একটা মোরাল অব্লিগেশন, আর আমি যেহেতু বিএনপি জন্ম থেকেই বিএনপি করি, আর আমি যেহেতু স্বৈর শাসকের বিরুদ্ধে কাজ করি, তো ন্যাচারালি আমার একটা ইয়ে ছিল যে যেভাবে হোক না কেন স্বৈর শাসককে যে আমরা সরাতে পারি, অবশ্যই এটা দেশের জন্য মঙ্গলজনক। তো যেভাবে হোক আমিও এবং আমার বন্ধু উই গট ইনটু দিস থিং। এনিওয়ে, তারপরে আপনার 5ই মে হেফাজতের ঘটনা নিশ্চয় আপনার মনে আছে। তো হেফাজতের ঘটনা যখন হয় তখন শওকত এবং অ্যাপ্রোচ করে, তখন এই মাসুদ আমেরিকায় নাই, আমেরিকার বাইরে, সে আমার মনে মোস্ট লাইকলি নেপালে অথবা কাতার কোথাও একটা জায়গায়, এবং সেখান থেকে তারা ইয়ে করে যে এরকম একটা অপারেশন হচ্ছে এবং আমরা এই সরকারকে উৎখাত করার জন্য এটা প্ল্যান করেছি। তো প্ল্যানটার ওয়ান অফ দ্য পার্ট অফ দ্য প্ল্যান ছিল যে ওই দিন রাত্রেবেলা, যেদিনকে হেফাজত মতিঝিলে প্রোগ্রাম করছে, ম্যাডামকে আসবে ইয়েতে প্রেস ক্লাবে, শওকত মাহমুদ সেটা অ্যারেঞ্জ করেছিল, এবং প্রেস ক্লাবের আশেপাশে নানাভাবে তার লোকজন থাকবে টু প্রোটেক্ট ম্যাডাম। সেই জন্য, এবং ম্যাডাম ওখানে আসলে দেশে একটা বিরাট রাজনৈতিক একটা অস্থিরতা হবে, এবং এই একটা চান্সে হাসিনা সরকারের পতন ঘটবে, এবং তারা সেভাবে এই থ্রু হিম আমেরিকা সাপোর্ট করবে, এবং সবকিছু মিলে প্ল্যান করে একটা সেট আপ করে। কিন্তু এটার জন্য এখন টাকা লাগবে কিছু, হ্যাঁ, তাদের কিছু টাকার শর্ট পড়েছে, টাকা লাগবে সব অর্গানাইজ করার জন্য। তো ও এখন যেহেতু আমেরিকা আসতে পারতেছে না, ও আসার পর টাকাটা ফেরত দিয়ে দিবে, এই টাকা একটু ব্যবস্থা করতে হবে। তখন আমাকে অ্যাপ্রোচ করে, আমার বন্ধুকে অ্যাপ্রোচ করে, যার কথা আমি বললাম যে ব্যবসায়ী ওয়াশিংটন ডিসিতে, এবং তাকে বলে যে $150,000 লাগবে, আমি আসার পরে টাকাটা ফেরত দিব, এবং তারপরে আমি আমি ইন্টারেস্ট দেবো। আমার বন্ধু কোন এক জনৈক লোকের কাছ থেকে ধার নিয়ে টাকাটা ইমিডিয়েটলি তাকে ব্যবস্থা করে দেয়। এটা শওকত মাহমুদের কোনো টাকা আসলে ওই ইয়ের কাছে ডাইরেক্ট দেওয়া হয়নি মাসুদকে। সবসময় শওকত মাহমুদ ইজ দ্য পারসন যে উদ্যোগ দেওয়া। অর্থাৎ আমি বলি 5ই মে 2013 সালে বেগম জিয়া যাবে প্রেস ক্লাবে, হেফাজত ঢাকায় মুভ করতেছে, এখানে হাসিনা পতনের আন্দোলনে টাকা লাগবে $1,50,000 টাকা। জি, $1,50,000 আমেরিকান ডলার। এবং বলছে এনায়েত করিম ওখান থেকে ব্যাক কইরা আবার এই টাকাটা ফেরত দিবে। হ্যাঁ, যেহেতু এটা সে এবং শওকত মাহমুদ এটা পোর্ট্রে করছে আমাদের কাছে এবং আমার বন্ধুর কাছে, যে এটা যেটা একটা সিআইএ ফান্ডেড, সো ও যেহেতু এখন বাইরে এই মুহূর্তে টাকাটা ব্যবস্থা করতে পারছে, আসার পর সে ব্যবস্থা করে দিবে, টাকাটা সে ফেরত দিয়ে দিবে। এনিওয়ে, তো আপনার 5ই মে ঘটনাটা আপনারা জানেন কি হয়েছে। সেদিকে একটা বিরাট ম্যাসাকার হয়। ম্যাডাম কিন্তু হয়তো জানতো যে ওনাকে প্রেস করে যেতে হবে, যেটা শওকত। আপনার কি মনে পড়ে যে 5ই মের এই ইনসিডেন্টে ও এক্স্যাক্টলি আপনার সাথে যোগাযোগটা করেছিল কি এপ্রিল মাসে না মে মাসে 1-2 তারিখে? আমার যতটুকু মনে পড়ে এপ্রিলের শেষ দিকে। এখন আপনার শওকত মাহমুদ মনে হয় ওই সময় একটা সময় নিউ ইয়র্কে এসেছিল,
সে জামাইকাতে একটা হোটেল ছিল রামাদা, আপনার মনে আছে কিনা জানি না, যে আছে। ওইখানে এখন আপনাকে আমি বলি, এই কথাটাকে আমি জিজ্ঞাসা করলাম এই জন্য ডক্টর মুজিব, 23শে এপ্রিল এই লোক সাদেক হোসেন খোকার সাথে দেখা করছে নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে। তো ওই সময় আমরা ওই সময় থেকে সে এখানে ছিল, কার সাথে দেখা করছে আমি জানি না। সাদেক হোসেন খোকার সাথে যখন দেখা করছে, এখানে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করে এক নেরিকুত্তা আছেন নাম মনির হায়দার। এই মনির হায়দার সাদেক হোসেন খোকার বাসায় এই লোকের সাথে দেখা করছে, এনায়েত করিমের সাথে। আমি যদি আপনাকে বলি, যদি ওই সময় যদি আমি ইনভলভ ছিল বা আমি যদি জানতাম যে ওই রাত্রে কয়েকটা প্ল্যান আছে এবং বিএনপির ঢাকা শহরে অনেকেই এই বিয়েতে নামবে, সালাম, আব্দুল সালাম এবং এরা সবাই জানতো আজকে একটা কিছু একটা হবে ওই রাত্রে। এবং আপনি চিন্তা করে দেখেন, মোহাম্মদ সালাম এর সাথে ওর নাম কি, সাদেক হোসেন খোকা, মোহাম্মদ সালাম, এরা তো হরিহর আত্মা, এরা তো একত্রে। মনির হায়দার, এরা কিন্তু সব জানে। এবং এরা মোহাম্মদ সালাম এবং সাদেক হোসেন খোকা গণভবনের লোক, তারা গণভবনের আস্থাশীল, তারা দেশে গিয়া বিএনপির আন্দোলন করছে। তো এখন জিনিসটা হলো কি যে ধরেন মানে পিছনে যে আরেকটা কনস্পিরেসি ছিল যে এই জিনিসটা হবে না বা বিএনপি কেউই নামবে না বা হেফাজতের এই আন্দোলনটাকে ওইখানে নস্যাৎ করা হবে, এটা হয়তো একটা প্ল্যান পিছনে ছিল, যেটা আমার ওই সময় বোঝার কোনো উপায় ছিল না। আমার ওইটুকু বোঝা ছিল যে কিছু একটা হতে যাচ্ছে। অলরেডি চারিদিক থেকে হেফাজতের লোকজন ঢাকা শহরে এসে পড়ছে। এখন ম্যাডামকে যদি নিয়ে মুভ করে, ইট উইল ক্যান বিকাম এ ভেরি ইম্পর্টেন্ট একটা আন্দোলনের রূপরেখা হতে পারে। এবং এটার মেইন প্ল্যানার হলো শওকত মাহমুদ, এবং সেই হিসাবেই সে অর্গানাইজ করছে, এবং সে তখন বিএনপির একজন বিশিষ্ট নেতা। আমার বন্ধুর ইনভলভমেন্ট, আমার বন্ধু কোনোদিন পলিটিক্স করে না, জীবনে কোনোদিন পলিটিক্স করে নাই, কিন্তু সে বিএনপির প্রতি অত্যন্ত সংবেদনশীল ছিল। এবং ম্যাডাম যখন এখানে আসে ওয়াশিংটনের, ম্যাডাম সাথে তার দেখা হয়, আমি তাকে পরিচয় করে দিয়েছিলাম ম্যাডাম, এবং তো বরাবরই তার ম্যাডামের প্রতি একটা শ্রদ্ধা বোধ ছিল। এবং এইসব কারণে সে, যেহেতু আমি বিএনপিতে ইনভলভ, আমার সাথে বন্ধুত্ব, সে আমাকে কোনোদিন অবিশ্বাস করে নাই। যেহেতু আমি আমি শওকত মাহমুদ এবং আনোয়ার ইসলাম এদেরকে বিশ্বাস করি না। আনোয়ার ইসলাম মাহমুদের সাথেও আমার বন্ধু, যে তাকে ওইভাবে বিশ্বাস দেয় যে আমি গ্যারান্টি দিচ্ছি, আমি এদেরকে চিনি, আপনি চিন্তা করেন না, আই টেক রেসপন্সিবিলিটি রিটার্ন ইউর মানি ব্যাক। এনিওয়ে, তারপর থেকে যেটা হচ্ছে যে এরপর থেকে যখন আমার বন্ধু টাকা চাওয়া শুরু করছে, তখন আর টাকা দেয় না, এই নানা রকম কথা বলে। আনোয়ার ইসলাম, আপনি যখন এই টাকাটা ফেরত চাইছেন কি এনায়েত করিমের কাছে না শওকত মাহমুদের কাছে? শওকত মাহমুদ, এনায়েত করিম অ্যান্সার করেন না। আমার বন্ধু বারবার চেষ্টা করে, আমি বারবার চেষ্টা করি। আনোয়ার ইসলাম তখন সে হাত গুটিয়ে ফেলে, বলে যে আমি তো এটা কিছু জানি না, আপনারা দিচ্ছেন। কিন্তু প্রতিবারই কিন্তু আনোয়ারকে জিজ্ঞেস করে করা হয়েছে, এবং আনোয়ার প্রতিবারই গ্যারান্টি দিচ্ছে না, আমি এটা রেসপন্সিবিলিটি নিচ্ছি। এনিওয়ে, তো এখন এর মধ্যে যেহেতু আমার বন্ধু ব্যবসা করতে চাচ্ছিল ওর সাথে, এবং আনোয়ার যেহেতু একজন নিজেকে খুব ইয়ে করেছেন যে একজন প্রসিদ্ধ অনেক ওয়েল কানেক্টেড ব্যবসায়ী, আরো কিছু ব্যবসায় কিছু টাকা পয়সা আরো দেয় আনোয়ারকে, তার মধ্যে একটা অ্যাসাইনমেন্টে $40,000 টাকা পাঠানো হয়, সেটারও সে কোনোদিন রিটার্ন করেনি। পরবর্তীতে গত কয়েক বছরে আমি তাকে খুঁজতেছিলাম, অনেকদিন থেকে ওর সাথে যোগাযোগ নাই। ফাইনালি গত এক সপ্তাহ আগে ওকে ফাইন্ড আউট করি, সে এখন আবু ধাবিতে আছে, আনোয়ার ইসলাম ভুইয়া। সে নাকি সবকিছু ছেড়ে দিয়ে তার ফ্যামিলি নিয়ে আবু ধাবিতে সেটেল করছে। আমি জানি না কি কারণে সে বাংলাদেশ ছেড়ে, তার সমস্ত ব্যবসা ছেড়ে ইয়েতে সেটেল করলো। এখন সে কি কিছু করেছে কিনা বাংলাদেশে, কি কারণে সে 2 বছর 2.5 বছর আগে দেশ থেকে চলে আরেক দেশে সেটেল করছে, আই হ্যাভ নো আইডিয়া কেন। তবে হতে পারে যে যেমন ভাবে সে আমার বন্ধুকে আমাকে চিট করছে, ওরা মিলে 3 জনে মিলে, হয়তো এরকম আরো অনেক লোককে চিট করছে, এবং সেই কারণেই হয়তো সে দেশ থেকে পালিয়ে আরেক দেশে যে আস্তানা গাড়ছে। তো সেটার ব্যাপারে মানে দুঃখজনক। আনোয়ারকে আমরা অত্যন্ত বিশ্বাস করতাম। সে দেখাতো নামাজি, তার বাসায় প্রায় মিলাদ, এটা নানা রকম কিছু হয়, নানা কিছু করে। তো স্বাভাবিকভাবে একটা দুর্বলতা ছিল, এবং সেই কারণেই হোক, যেভাবেই হোক, একটা ফাঁদে পড়ে যায় আমার বন্ধু এবং আমি, আর এই কারণে এইটা হয়। তো দুঃখজনক হলো সত্যি। তারপরে যখন আস্তে আস্তে আমরা প্রেশার দিয়ে থাকি, আস্তে আস্তে তার এই মাসুদ
বা তার চরিত্র আরো সামনে আসা শুরু করে, নানা সংবাদপত্র নানা কিছু দেখতে পাই যে সে বেশিরভাগ সময় সে এর মধ্যে একটা পর্যায়ে আমি তাকে বলি যে আমি জানতে পারছি তুমি ইয়ে না, আমি তোমার সম্বন্ধে, এদের সম্বন্ধে আমি রিপোর্ট করবো ইয়েতে হোমল্যান্ড সিকিউরিটি। আমার বন্ধু যে সে তার পরিচিত ছিল হোমল্যান্ড সিকিউরিটি জানায় শপথের সম্বন্ধে এবং এর সম্বন্ধে জানিয়ে। আবার পরে হোমল্যান্ড সিকিউরিটি রেইড করে তার বাসায়, কিন্তু সে হয়তো তার কিছুক্ষণ আগে হয়তো জানতে পারে, সে তার ফ্যামিলি নিয়ে পালিয়ে যায় বাসা থেকে। তো বাসা থেকে পালিয়ে যায়, তারপর সে কোথায় গেছে আমার জানা নাই। তো শওকত মাহমুদও বহু বছর ধরে এইসব ঘটনার পর আর আমেরিকা ফিরে আসেনি। আহ তো আমি শুনেছি অনেকের কাছ থেকেই শওকত মাহমুদ এখান থেকে যে টাকাগুলো উঠেছে নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে, এবং আরো কার কাছ থেকে চিট করছে কিনা আমি আমি শুনি অনেকের কাছ থেকে সেই আমেরিকাতে চিট করছে। তো এগুলো নিয়ে বাংলাদেশ অনেক ব্যবসা দেওয়ার চেষ্টা করছে, নানাভাবে তার ব্যবসা, তার ওয়াইফ কিছু কিছু ব্যবসাতে ইনভলভ করছে। তো আমি যেহেতু বাংলাদেশে নাই বা অত ডিটেল আমার কাছে নাই, তবে লোক শোনা মুখে যে এইভাবেই নাকি তারা আরো অনেকে চিট করছে। আমি আমি ধরেন যে শওকত মাহমুদের ওয়াইফ, সে অসুস্থ ছিল, একটা সার্জারি দরকার ছিল। আমি আউট অফ গুড হার্ট যে বিএনপি করে বাংলাদেশি, তাকে বেসিক্যালি আমার হসপিটালে, বুডেল হসপিটালে তাকে টোটালি মানে তার সার্জারি, আমার বন্ধু যে সার্জন তাকে যে সার্জারি করেছে, খুব কমপ্লিকেটেড সার্জারি, বিনা পয়সায়, কোনো 1 পয়সা চার্জ করা হয় তাকে। শুধু থাকার জন্য, হসপিটালে থাকার জন্য সামান্য কিছু টাকা চার্জ করা হয়েছে। সেই টাকাটাও মিল্টন ভুইয়া তাকে টাকাটা দিচ্ছে, 10,000 কি 12,000 ডলার মতো। তো এই ধরনের উপকার তাকে করছি আমরা। আমরা কখনো ভাবতে পারি নাই যে সকল আমাদের মতো একজন লোক যে কিনা বাংলাদেশে কনটেক্সটে একজন রেসপেক্টেড সাংবাদিক। আমার ধারণা ছিল না যে বাংলাদেশ সাংবাদিকরা, আমি সব সাংবাদিকের কথা বলবো না, বাট এই ধরনের সাংবাদিকও আছে যারা কিনা জোট চুরি, চিটিং এবং এই ধরনের কাজে লিপ্ত। তা এখন এই জিনিসটা মুখোশ উন্মোচন হচ্ছে। এই লোকটা, এই যে মাসুদ করিমকে কিছুদিন আগে আমি দেখলাম সংবাদপত্রে ধরা হচ্ছে মিন্টু রোডের ওখান থেকে। সে নাকি ওখানে সন্দেহজনক ভাবে চলাফেরা করতেছিল এবং তাকে উঠানো হচ্ছে। এবং আরেকটা অবশ্যই একটু দুঃখিত, আমি আশ্চর্য হচ্ছি, ওকে নাকি ছাড়াবার জন্য ডিজিএফআই এবং আর্মির দিকে প্রেসার দেওয়া হচ্ছে। তা আমি শুধু এখানে একটা কথা বলে দিচ্ছি পরিষ্কার ভাবে, সে একজন ফ্রড, এবং তার সাথে শওকত মাহমুদ সহ আনোয়ার কিছু দে অল পার্ট অফ ফ্রড। আমি জানি না তার বাইরে আর কোনো চক্র আছে কিনা, এবং আরো অনেকে তারা চিট করছে কিনা, এটা আমার আমার নলেজে নাই বাংলাদেশে। তবে যেহেতু এই নানা রকম জিনিসে তারা ইনভলভ, আপনার 5ই মের ঘটনাতে, তারপরে তার আগে ম্যাডামের যেটা বললাম আপনাকে, আরো অনেক রকম ঘটনাতে হয়তো তারা আরো ইনভলভ। আমার মনে হয় এটা আমার আজকে সরকার উচিত হবে তাকে কোনোভাবে না ছাড়া, এবং তাকে ইন্টিগ্রেট করে তাকে প্রপার ওয়েতে রিমান্ডে নিয়ে ভালো মতে উত্তম মধ্যম দিয়ে জিনিসগুলোকে বের করা, যে তার আসলে তার ইয়েটা কি, সে কোথায় কাজ করে, কি ব্যাপার, এবং এতে যত লোকের ফ্রড করছে, এই টাকা পয়সা তারা কিভাবে কি করছে। এবং প্রয়োজনে শওকত মাহমুদ, আমি জানি না কোথায় আছে, হয়তো বাংলাদেশে আছে, তাকে শুধু নেওয়া উচিত কাস্টডি নিয়ে, তাকে ইন্টারোগেট করা উচিত। এবং আমি যার আরেকজনের কথা বললাম, আনোয়ার ইসলাম ভুইয়া, যে এখন আবুধাবিতে আছে, তার ফ্যামিলি সব, তাকে আনা উচিত এবং এনে অ্যাটলিস্ট এদেরকে ইনভেস্টিগেট করা উচিত এবং ফাইন্ড আউট করা উচিত যে এই মাসুদ করিম বা এনায়েত করিম এর সাথে কারা কারা ইনভলভ, কাদেরকে তারা এইভাবে চিট করেছে, রাজনৈতিক কোন কোন নেতাদের সাথে করছে। এবং আপনি যেটা বললেন যে সে একদিকে হাসিনার সাথে ইনভলভ, একদিকে এরশাদের সাথে ইনভলভ, চারিদিকে সে হাত করে। আমার কাছে মনে হয় যে এই ধরনের লোক বেসিক্যালি এটা একটা তার একটা চিটিং এর ব্যবসা আর কি। আমি আপনার কাছে আমাকে শুনলাম যে এখানে আওয়ামী লীগের যে প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান, তাকেও নাকি সে ছিলেন। আচ্ছা আচ্ছা, মুজিব ভাই, আমি আপনাকে একটা কথা বলি। এই এনায়েত করিম আমেরিকায় থাকাকালীন প্রতিদিন এই লোকটার সাথে কমিউনিকেট করছে, এই লোকটার বাসায় গেছে, এই লোকটা প্রত্যেকটা মিটিং এ সাদেক হোসেন খোকার সাথে এই লোকটা ছিল, মনির হায়দার, এই হারামজাদা, এবং এই লোকটা ওখানে যায় দেখা করছে। এখন আপনি যদি বলেন এনায়েত করিম তার সাথে শওকত মাহমুদ জড়িত ছিল, শওকত মাহমুদ টাকা পয়সা নিচ্ছে, এবং এনায়েত করিম এই সাদেক হোসেন খোকার বাসায় গিয়া ঘন্টার পর ঘন্টা মিটিং করছে। এবং আরো একটা কথা, এটা নিয়ে আপনি আর আমি যখন কথা বলার সিদ্ধান্ত নিছি যে এনায়েত করিমকে নিয়ে আমি আর আপনি কথা বলবো, আমি একটু ইনভেস্টিগেট করতে গেছিলাম।
2013 সালের 5ই মে এর আগে শওকত মাহমুদ এর প্ল্যান কিন্তু ছিল যে হেফাজত ঢাকায় আসবে, শাপলা চত্বরে অবস্থান নিবে এবং ম্যাডাম প্রেস ক্লাবে থাকবে। তাদের প্ল্যান কিন্তু আয়রন ক্লাড প্ল্যান ছিল, তাদের প্ল্যানটা ভালো ছিল, এটা অস্বীকার করার কোনো রাস্তা নাই। সরকার পতনের জন্য তারা একটা ভালো প্ল্যান করছিল, কিন্তু এই প্ল্যানকে নস্যাৎ করার জন্য, বানচাল করার জন্য গোরখদক আব্বাস, আব্দুল্লাহ আওয়াল মিন্টু, সাদেক হোসেন খোকা এবং মোহাম্মদ সালাম তারা একত্রে প্ল্যান করলো যে এই প্ল্যান সফল হইতে দেয়া যাবে না, কারণ এই প্ল্যান যদি সফল হয় বেগম জিয়ার কাছে তাদের গুরুত্ব কমে যাবে এবং শওকত মাহমুদের গুরুত্ব বেড়ে যাবে। তারা সাদেক হোসেন খোকাকে দায়িত্ব দিছে যে যেভাবে পারো ম্যাডামকে ওখান থেকে সরায় নিতে হবে। এবং ওই সময় আপনি জানেন তাদের যে দলের যে মোর্চা জামাতে ইসলামী সব প্ল্যান করে আগাইতেছিল। তারা সাদেক হোসেন খোকারে কল করতেছে, আসেন না কেন? সাদেক হোসেন খোকা বলে এই তো আসতেছে। আব্দুল্লাহ আওয়াল মিন্টুরে পয়সার জন্য কল করে, আব্দুল্লাহ আওয়াল মিন্টু বলে না পয়সা এখন দেব না, দেব, এই ধনফুন করতেছিল। মোহাম্মদ সালাম সব বুঝা আমেরিকা আসার জন্য চিকিৎসার নামে টিকিট খুঁজতেছিল। এখন সাবজেক্টটা ওইখানে গিয়ে দাঁড়াইছে এনায়েত করিম রে একটা সং হিসাবে ব্যবহার করছে। এরা কেউই কখনো ইনভেস্টিগেট করে নাই যে এই লোক আসলে সিআইএর, এই লোক আসলে রয়ের, এই লোক আসলে কে। কথাটা হচ্ছে যে কোনো মানুষ এর সাথে যোগাযোগ করতে গেলে আরেকটা জিনিস, মুজিব ভাই আমি কিন্তু হাসি মাঝে মাঝে। আপনি বলছেন এই লোক সিআই এর কথা আপনার কাছে বললে 1,50,000 নিচ্ছে। আপনি কি জানেন এই লোকের সাথে ছবি তুলা এখানকার গিয়াস আহমেদ, এখানকার জিল্লুর রহমান, এখানকার মিজানুর রহমান মিল্টন ভুইয়া, ফারুক সর্দার সাদি, এরা লন্ডনে গেছে ভাইয়ার কোলে ওঠার জন্য। ভাইয়া মুতা পায়া গেছে, কিন্তু এদের কারো যোগ্যতা নাই এর ব্যাকগ্রাউন্ডে যাইয়া যে লোকটা একটা ফ্রড। এখন দর্শকবৃন্দ, ওনাকে আবার আমি যেতে দিতে হচ্ছে, আপনাদেরকে আমি এখন বলি, এই যে আমি যে নামগুলো বলছি এদের একটা লোক এনায়েত করিমকে অথবা মাসুদ করিমকে একবার ইনভেস্টিগেট করেন নাই, অথচ এটা ইনভেস্টিগেট করা অত্যন্ত সহজ। আমার কাছে কোনো লোক যদি এসে বলে আমি সিআই এর কাজ করি, ইট উড টেক অ্যাবাউট 5 মিনিটস। আমার তারেক রহমানরেও কল করার দরকার নাই, বেগম জিয়াকেও কল করার দরকার নাই। আমি it would take about 5 minutes to figure it out whether this guy is really working for Central Intelligence Agency or not. কিন্তু এই কাজটুকু করার যোগ্যতা গিয়াস আহমেদের মতো লোকের নাই, ফারুক সর্দারের মতো লোকের নাই, মিজানুর রহমান মিল্টনের মতো লোকের নাই, জিল্লুর রহমানের মতো লোকজনের নাই। অন্য যেগুলা রিকশাওয়ালা, পাগল ছাগল, ছাতা মাতা যেগুলা আছে এদের নাম আর নিলাম না, কিন্তু এই এনায়েত করিমের নাম বেচে তারা লন্ডনে গিয়ে ভাইয়া কোলে বসছে, ঠিক যেইভাবে আসলাম চৌধুরী মেহেদী সাফাদির নাম, মোসাদের নাম বিক্রি কইরা ভাইয়ার কাছে গিয়া দলের যুগ্ম মহাসচিব হয়েছে। তাইলে আপনি বুঝতেছেন আমাদের দেশে যারা রাজনীতি করে তাদের রাজনৈতিক যোগ্যতা, তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের দূরদৃষ্টি কতটুকু যায়। আপনি নিজে চিন্তা করে দেখেন, এনায়েত করিম নামের লোকটা সে যত অভিনয় করুক, সে খুঁজে খুঁজে দেখে কাদের সাথে গিয়ে অভিনয় করবে। ডক্টর মুজিব ব্যাক করেছে, আমরা তার কাছে যাই। ডক্টর মুজিব, আপনি মেহেদী সাফাদির কথা শুনেছেন, আবার বাংলাদেশে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনে বাইডেনের অ্যাডভাইজার হিসাবে মিয়া আরেফি নামে এক লোককেও সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক এবং এখানকার বিএনপির কয়েকজন নামধারী নেতা যাদেরকে সবাইকে আপনি চিনেন, মিজানুর রহমান মিল্টন ভুইয়া, গিয়াস আহমেদ, জিল্লুর রহমান, ফারুক সর্দার, এরা সবাই ইনভলভ ছিল।
তাদেরকে বাংলাদেশে বাইডেনের অ্যাডভাইজার হিসেবে পাঠাইছে। এখন বাংলাদেশের রাজনৈতিক কালচারে এই ট্যাকটিক্স, এই মিথ্যাচারিতা বা এই ভণ্ডামি, এটা কি আমাদের বাংলাদেশে একটা প্রচলিত ক্যারেক্টার, নাকি এটা নতুন ভাবে ইনভেন্ট করছে? যেমন ফারুক সর্দারের কথা বলি, যে জাহিদ সর্দার সাদি অথবা ফারুক সর্দার, এই যে কংগ্রেসম্যানদের সিগনেচার নকল করা, সিআই এর এজেন্ট বানানো, র এর এজেন্ট বানানো, মোসাদের এজেন্ট বানানো, এটা কি একটা পলিটিক্যাল ট্যাকটিক্স নাকি ভণ্ডামি না স্টুপিডিটি? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয়, আমি ফ্র্যাঙ্কলি আমি যেভাবে বুঝি, যে ধরেন এখানে যারা রাজনীতি করে তারা অবশ্যই চাবে যে তাদের থ্রুতে যদি কিছু একটা করা যায়, এখানে যদি অ্যাডমিনিস্ট্রেশন বা কংগ্রেসম্যান বা সিনেটের সাথে যোগাযোগ করে কিছু একটা করা যায়, তাতে তাদের প্রথম কথা হলো দেশের লাভ, দলের লাভ, এবং ব্যক্তিগতভাবে তারা একটা ক্রেডিট পাবে, এবং তাতে তাদের একটা উন্নতি, পার্টিতে হোক যেভাবে একটা উন্নতির একটা চান্স থাকে। সেইভাবে আপনার যারা এখানে অ্যাক্টিভলি পলিটিক্স করে, বিশেষ করে যারা নেতৃত্ব স্থানীয় যারা, তারা সবসময় একটা প্রতিযোগিতা থাকবেই, প্রতিযোগিতা তাদের মধ্যে থাকবেই টু শো পার্টি সেন্ট্রাল লিডার, বিশেষ করে তারেক রহমান সাহেবকে, যে আমার সাথে অমুকের পরিচয় আছে, আমি এটা করতেছি, আমি আজকে এটা করতেছি, আমি আজকে এখানে কংগ্রেসের সাথে দেখা করেছি, বা নানা কিছু করে। তার মধ্যে আপনি যাদের যাদের নাম বললেন প্রত্যেকেই কম বেশি সবাই এটা চেষ্টা করে গেছে গত 15 বছর বা 18 বছর থেকেই। এটাতে আমি তাদের ব্যক্তিগত আমি তাকে দোষ দিই না, কারণ তাদের প্রত্যেকের উদ্দেশ্য একটাই, যে তারা নিজের হোক বা পার্টির হোক বা দেশের জন্য কিছু একটা করার জন্য চেষ্টা করছে। এখন কথা হলো যে এটা যেখানে যখন তারা যায়, রাইট পার্সনের কাছে যাচ্ছে কিনা, এবং এই এই যে ওদের এই ডিজায়ার যেটা, সেটাকে কেউ মিসইউজ করতেছে কিনা, বা এই একটা সুযোগ নিচ্ছে কিনা। তা আমি যেটা মনে করি, যেমন এটার মধ্যে আমি নিজেও একজন ছিলাম, যেহেতু আমিও চাচ্ছিলাম যে দেশের জন্য, পার্টির জন্য কিছু একটা করি। তো আমি মনে করি যে ওই ওই রকম একটা ইন্টেনশনে যখন বিশেষ লোকরা আগায়, তখন এই মাসুদ করিমের মতো, শওকত মাহমুদের মতো লোক, এরা এই সুযোগটার সন্ধান, তারা যখন বুঝে যে এই লোকগুলো আসলে সিনসিয়ারলি পার্টির জন্য কাজ করতেছে, এবং তারা তাদের সময়, তাদের টাকা পয়সা, দেশের অনেক কিছু দিতে তৈয়ার পার্টিকে হেল্প করার জন্য, তখন এই সুযোগটা তারা নিয়ে নেয়। এবং ডক্টর মুজিব, আপনি বেয়াদবি হিসাবে নিয়েন না, আপনি বেয়াদবি হিসেবে নিয়েন না, আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি আমি। আমার কাছে যদি এই এনায়েত করিমের মতো লোকজনরা এসে কখনো ইন্ট্রোডিউস করতো সে সিআই এর লোক, it would take about 5 minutes for me to find out whether he is real CIA or not. একটা কথা। এখন আমি যদি তারেক ভাইয়ার কাছে যাইয়া আমি বেনিফিট চাই, আমি একটা লোকে নিয়ে গেলাম, গিয়ে বললাম তারেক ভাইয়া আমি সিআইএ নিয়ে আইছি, দুইটা জিনিস। তারেক ভাইয়ার জাস্টিফিকেশন, তারেক ভাইয়ার জাজমেন্ট, তারেক রহমানের দূরদৃষ্টি একটা জিনিস। তারেক রহমান যদি বলে ওকে জেকব রে আমি বিশ্বাস করি, তার যোগ্যতার উপরে আমার বিশ্বাস আছে, জেকব যদি বলে এই লোক সিআইএ, তাহলে আমিও মাইনা নিলাম। কিন্তু তারপরেও তারেক রহমান কি তার দায়ভার এড়াতে পারে? না, দায়ভার তারেক রহমান এড়াতে পারে না, কেউ এড়াতে পারে না। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে ধরেন আপনার একজন বিশিষ্ট বন্ধু বা আপনার সহকর্মী, সে যদি আরেকজনকে বলে যে আমার সাথে জগমনি অত্যন্ত ঘনিষ্ঠ, আমি তার সাথে কাজ করি, বা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমি আপনাকে তার সাথে আজকেই একটা দেখা করে দিতে পারি, তো সেই লোকটার তো কোনো কারণ নাই তাকে অবিশ্বাস করা। প্রথমেই যদি সে না করতে পারে, তখন সে কোশ্চেন করতে পারে যে না, আপনি তো বলছিলেন, কিন্তু আপনি তো ফেল করলেন, আপনি পারলেন না, আমি তো কিছু দেখছি না। তো শওকত মাহমুদ যে জায়গা থেকে আমাদের কাছে এসেছে, আপনাকে বুঝতে হবে, শওকত মাহমুদ ম্যাডাম যখন আসছে, শওকত মাহমুদ কিন্তু ম্যাডামের সাথে আসছে এই দেশে। হ্যাঁ, এবং শওকত মাহমুদ একই হোটেলে আমরা রাখছি শওকত মাহমুদকে, তাকে আমি টাকা দিয়ে তার হোটেলের ভাড়া আমি দিচ্ছি যখন ম্যাডাম এখানে নিউ ইয়র্কে ছিলেন, মানে উনি নিউ জার্সিতে হায়াতে উঠেছিলেন। তো ম্যাডামের সাথে দেখা করতেছে, ম্যাডাম সাথে দেখা করছে, ম্যাডাম শওকত মাহমুদকে পার্সোনালি সেই ইভ্যালুয়েশন করতেছে। তো সেই জায়গাতে আমরা যারা এত দূরে থাকি, শুধু আমি আমার কথা বলবো না, অন্যান্য যারা নেতারা প্রত্যেকে তারা তার প্রতিদিন দেখতেছে না শওকত মাহমুদের সাথে ম্যাডামের এবং কারো কি সম্পর্ক।
যখন দেখতেছে শওকত মোহাম্মদ তার সাথে আসছে এবং সে বলতেছে যে ম্যাডাম তাকে আসতে বলছে এই ট্রিপে, যদিও ওই সময় আমি বুঝতে পারি যে শমশের মুবিন এবং শওকত মোহাম্মদ এদের সাথে একটা কনফ্লিক্ট চলছে পার্টির ভিতরে, একটা দ্বন্দ্ব কে আগাবে বেশি বা সামথিং লাইক দ্যাট। কিন্তু আমাদের জন্য যারা এই দেশে রাজনীতি করি বা বিএনপির জন্য কাজ করি, ইটস ডিফিকাল্ট টু ডাউট পার্টির একজন সিনিয়র লিডারকে, যে কিনা পার্টির একটা পজিশন পাওয়া, এমন না যে সে যে সাপোর্টার, তাকে যখন পার্টি যখন তাকে একটা বিশিষ্ট পজিশন দেয়, ভাইস প্রেসিডেন্ট ইটস এ বিগ পজিশন, অথবা চেয়ারপারসনের অ্যাডভাইজার, এটা তো কোন রকম স্ক্রুটিনি ছাড়া তো নিশ্চয় দিবে না। আমি জানি না স্ক্রুটিনি করে কিনা, বাট হওয়া তো উচিত যে ওয়েল স্ক্রুটিনাইজ হওয়া উচিত এরকম একজনকে। আমাকে আপনার কথাটাকে যদি সম্মানের সাথে নেই, এটা তো যেনতেন পজিশন না। এই জাহিদ সর্দার সাদি বা ফারুক সাদি, সে যে কাগজে পত্রে লেখে বেগম খালেদা জিয়ার বৈদেশিক উপদেষ্টা, এটা কি আপনি এটা স্পেশাল এনভয় জাহিদ সর্দার মতো সাদির মতো? এটা ঘটনা আপনাকে বলি, এটা যেটা ফ্যাক্টস, এটা জানার চেষ্টা করেন। আমি যখন খুব অ্যাক্টিভলি তখন এখানে দেশের জন্য ম্যাডামের সাথে করতেছি, কাজ করতেছি, তো আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল সিনেটে, সিনেটের একজনের সাথে দেখা করার কথা। তো এখন যে ধরেন আমি যে দেখা করব, আমি যেহেতু আমার কোনো পজিশন নাই এই ওই মুহূর্তে, আমেরিকাতে বিএনপির কোনো কমিটিও নাই যে আমি বলতে পারি যে আমি বিএনপির প্রেসিডেন্ট বা সেক্রেটারি বা সামবডি। তো আমি তখন ম্যাডামের সাথে যোগাযোগ করি যে ম্যাডাম এরকম একটা ইয়ে আছে, আমরা যাচ্ছি, এবং জাহিদ সর্দার আমার সাথে যাওয়ার কথা ওই সময়। তো আমি যে যাব, আমি কি পরিচয় দিব, আমি কি রিপ্রেজেন্ট করছি, কাকে রিপ্রেজেন্ট করতেছি। তো এই কথা আমি ম্যাডামকে বলি যে আমি যদি কিছু একটা বলেন আমি কিভাবে রিপ্রেজেন্ট করব। তখন সাথে সাথে ম্যাডাম ওই রাত্রেই ম্যাডাম মির্জা ফখরুল সাহেব, তখন পার্টির সেক্রেটারি, তাকে বলেন যে ডাক্তার সাহেবকে একটা ইমিডিয়েটলি আমার ফরেন অ্যাডভাইজার হিসেবে অ্যাপয়েন্ট করে একটা চিঠি দিয়ে দেন। তখন উইদিন সেই রাত্রেই আমার কাছে আমার সাথে মির্জা ফখরুল সাহেবের সাথে কথা হয় ঢাকা এখান থেকে। তখন উনি আমাকে ইমেলের মাধ্যমে আমাকে ফ্যাক্স করে আমাকে চিঠিটা পাঠান যে ম্যাডাম আমাকে অ্যাপয়েন্ট করেছেন ওনার ফরেন অ্যাডভাইজার হিসাবে। তখন এটা আমি সাদিকে জানাই যে আমি এরকম চিঠি পাইছি, তো উই আর অল গুড টু গো। তখন সেই রাতে সাদি কান্নাকাটি শুরু করে যে আপনি পাইছেন না, আমাকে করে দেন, আমি তো আপনারা যাচ্ছি, আমি এত কিছু করতেছি পার্টির জন্য, আমি কি হিসেবে যাব? ঠিক আছে। তখন আমি আবার কল করি মির্জা ফখরুল ভাইকে যে ফখরুল ভাই, সাদি তো আমার সাথে যাচ্ছে, তো ওকে কি এরকম একটা চিঠি দেওয়া যায় কিনা, এটা আমি রিকোয়েস্ট করি বেসিক্যালি। ম্যাডাম, আমার মনে হয় না ম্যাডাম এবারে অ্যাওয়্যার ছিলেন, ম্যাডাম জানতো না। আমি মনে করি না যে ম্যাডাম সাদির ব্যাপারে কিছু বলছেন, কারণ এটাতে আমি ডাইরেক্টলি ইনভলভ, আমি আপনাকে ক্লিয়ারলি জানাতে পারি। তো বেশ অনেক বলার পরে বেশ কয়েকবার কথা ইয়ের সাথে, মির্জা ফখরুল ভাই তার অফিসের সাথে, এবং এর মধ্যে সাদিও অফিসে যোগাযোগ শুরু করে, তার পরিচিত লোকজন ছিল বিএনপি অফিসে। তো এনিওয়ে অলমোস্ট শেষ রাতের দিকে তখন একটা চিঠি আমার কাছে আসে ইমেলের থ্রুতে যে সাদিকে এই দেওয়া হলো। মুজিব ভাই, তখন কি আপনারা জানতেন যে সাদি টোটাল 153টা চার্জে ফ্লোরিডায় অ্যারেস্ট হইয়া ফেডারেল হাজত থেকে বাইরেই আসছে? 2 টাকা থেকে 2 লাখ টাকা থেকে 1 মিলিয়ন টাকা তেল বেচার পয়সায়, এইখানে ফ্রড ওইখানে ফ্রড, নামের জালিয়াতি, ইমিগ্রেশনের জালিয়াতি, এগুলো সব করছে। তখন আপনারা কি এটা জানতাম না, এগুলো আমার ব্যাপারে একদমই অ্যাওয়ার ছিলাম না। সাদির ব্যাপারে, কারণ সাদিকে আমি আগে থেকে চিনতাম। সাদিককে আমার সাথে পরিচয় করিয়ে দিতে বিএনপির একজন, অনেক নিউ ইয়র্কের একজন নাম সবুজ, আমি আপনারা হয়তো জানেন সবুজকে। তো সেই একসময় আমার সাথে পরিচয় করাইতে যে সাদি অনেক কাজ করতেছে মুজিব ভাই, আপনি যোগাযোগ রাখেন। সে আমি ঠিক তারেক সাহেবের লন্ডনে যাওয়ার আগে আগে পরিচিত হয়, এবং আমি যখন লন্ডনে যাই বেসিক্যালি ওখানে নামটা এখন মনে আসতেছে জুনায়েদ, জুনায়েদের সাথে আমি যোগাযোগ করি এবং জুনায়েদের নাম্বারটা সাদি আমাকে দেয়। আমি জুনায়েদের সাথে যোগাযোগ করে আমি তারপরে লন্ডনে যাই, জুনায়েদের সাথে দেখা হয়, তারেক সাহেবের সাথে আমার দুবার দেখা হয় সেই মিটিং, এবং আরো কয়েকজনের সাথে দেখা হয় ওখানে। তো সেই হিসাবে আমি সাদিকে চিনি, এর বেশি আমি তখন সাদিকে চিনতাম না। পরবর্তীতে এইসব ঘটনা আরো পরে এক সময় আমি জানতে পারি যে সাদি এবং সাদিকে কোন একটা পর্যায়ে আমার মনে হয় ফ্লোরিডাতে অ্যারেস্ট করা হয়,
এবং হি ওয়াজ ইন জেল তারপরে। এবং তখন সে জেল থেকে আমাকে যোগাযোগ করে যে একটু হেল্প করার জন্য, ওর লয়ার কিছু টাকা দিতে হবে, ওর কাছে কোনো পয়সা নাই, ওকে বেইলে মুক্ত করার জন্য। দেন আমি কিছু হেল্প করি তাকে বেইলে মুক্ত করার তো জন্য। ওই সময় তো হেল্প আপনার কাছে কত, আমি জানতে চাই না কয় টাকা, ওই সময় তো আমিও তাকে টাকা দিছি। হ্যাঁ, আমি আমি ধরেন আমি জানি না আপনি কত দিচ্ছে, আমাকে কখনো বলেনি যে আপনার কাছে সে হেল্প দিচ্ছে, তখন আমার কাছে সে কান্নাকাটি করতো। মুজিব, আমি আপনি ছোট ভাই, ভাই মরে গেলাম, বিএনপি করি, সে নানা রকম, যারা ধরেন আমরা একটা পার্টি করে সবার প্রতি একটা একটা স্বাভাবিক একটা সম্ভাবনা থাকবে। আর ওকে জেলে ঢুকে রাখছে নিশ্চয়ই, you know, এটা বিএনপিরও বদনাম, বাংলাদেশের একটা ছেলে। তো আমি আমার যদি মনে পড়ে আমি $3500 মতো দিয়েছিলাম, যেটা ওর কথা ছিল যে সে বের হয়ে আমাকে ফেরত দিবে, যেটা আজ পর্যন্ত সে দেয়নি। আমি আপনার কাছে কি নিছি আমি ঠিক জানি না, আমাকে কখনো বলেনি যে অনেক অনেক বড় অ্যামাউন্ট শুধু টাকা নেয় নাই, এই হারামজাদা বলছে ভাই দেশের জন্য কাজ করতেছি, আমার থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, একেবারে হাফ প্যান্ট পিন্দা বৈশা থাকতো। তারে 2.5 বছর আমার একটা বাড়ির বেসমেন্টে রাখছি বিনা পয়সায়। ও ও এখানে আরো অনেকে, আমি নাম বলবো না, আরো অনেকের কাছে ফ্রড করছে, নিউ ইয়র্কে, ব্রুকলিনে, ভালো ভালো বিএনপি। আসলে হয় কি যে আমরা যারা বিদেশ থেকে বিএনপি করি, আমরা কিন্তু বেশিরভাগই সিনসিয়ারলি বিএনপি করি। আমরা এখানে কাজ করি, পকেটে পয়সা খরচ করি বিএনপির জন্য। বিএনপি কোন, এখানে যারা কাজ করে তারা কোনোদিন বিএনপিতে 1 টাকা নেয়নি। হ্যাঁ, এটা যেহেতু দেশপ্রেম, ওয়ান অফ দ্য মেন হলো দেশপ্রেম, এবং জিয়া রহমানকে আমরা ভালোবাসি, তার আদর্শকে ভালোবাসি। ভাই আপনি না হয় জিয়াউর রহমানকে ভালোবাসেন, রাজনীতি করেন, কিন্তু আমি তো হ্যাঁ জিয়াকে ভালোবাসি, সত্য কথা ভালোবাসি। আমি বাংলাদেশের জাতীয়তাবাদী নেতা হিসেবে তার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধাবোধ, ঠিক আছে, কিন্তু আমি তো কোনো রাজনৈতিক দল করি না। আমার কাছে শুধু এই জাহিদের সর্দার সাদি না, সাংবাদিক ইলিয়াস নামের এক লোক আইসা কইছে আমার থাকার জায়গা নাই। আমি কইছি ঠিক আছে হেল্প কর। কনক সরোয়ার আইসা কইছে আমার থাকার জায়গা নাই। আমি কইছি ঠিক আছে হেল্প কর। মানে আমি তো বলদের মতো এই লোকগুলারে আমি কেন হেল্প করতে গেছি, কারণ একটা, স্বৈরাচার হটাইতে হইব, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হইব, এর বাইরে তো আমার কোনো উদ্দেশ্য ছিল না। হাওয়েভার আমরা এনায়েত করিমের সাবজেক্টে আসি। এই এনায়েত করিমের মতো লোকজনরা এই লোকগুলা খুঁজা খুঁজা বাইর করে কার কাছে গেলে পয়সা পাওয়া যাবে। আর আরেকটা কথা, যে কথাটা মুজিব ভাই আমি লোকজনের কাছে বলি, যে আমি বলছি না ইট টেকস অ্যাবাউট 5 মিনিটস, কোন লোক যদি এসে আইডেন্টিফাই করে দ্যাট আমি সিআই এর, এটাকে 5 মিনিটের বেশি লাগে না বের করার জন্য। আমি পারি, আই হ্যাভ দ্যাট টুলস, এবং আমি এক্স্যাক্টলি জানি। এখন কথাটা হইতেছে, আপনি আমার কিছুক্ষণ আগে বললেন না মিজানুর রহমান মিল্টন ভুঁইয়া $10,000 দিছে, কারে দিছিল টাকাটা ভাই? এটা শওকত মাহমুদকে, ওই যে তার ওয়াইফ যখন আমাদের এখানে এই হসপিটালে ভর্তি ছিল, তো অপারেশন থিয়েটারের ফি, তারপরে কিছু টাকা আমি তখন নেগোশিয়েট করে হসপিটালের সাথে একটা ফি তৈরি করি আর কি, সেটাও ডিসকাউন্টে দেয়, এবং সেই টাকাটাও শওকত মাহমুদ ওর কাছে লোন নেয়। এটা তাকে আলটিমেটলি মনে হয় না ফিরিয়ে দিচ্ছে কখনো। আপনি আর কি সার্জারির যে টাকাটা, যেহেতু সে আমার কলিগ, সে বিনা পয়সা সার্জারি করেছে, যে এটা বিরাট একটা সার্জারি, এটা বেসিক্যালি বাংলাদেশে করে না, ডায়াফ্রাম রিপেয়ার করা। হ্যাঁ, সে থোরাসিক সার্জন, এবং সেটা করে দিচ্ছে আমার রিকোয়েস্টে। আর আমি করেছি বেসিক্যালি এটা শওকত মাহমুদ, আমাদের পার্টির একজন ভাইস প্রেসিডেন্ট বা সিনিয়র লিডার, এবং তার ওয়াইফ সাফার করতেছে, আউট অফ গুড উইল আমি এটা করে দিচ্ছি। যদিও পরবর্তীতে আই রিগ্রেটেড দ্যাট, যদি এই ধরনের লোককে আমার সাহায্য করা উচিত হয় নাই, বাট কিছু করার নেই, ওই সময় করেছি। এবং অনেকেই এইভাবে বাংলাদেশি যারা আমরা এই দেশে কাজ করি, অনেক বাংলাদেশিকে আমরা হেল্প করে থাকি। তো এটার জন্য আমি মুজিব ভাই তবে আমি আপনি একটা কথা আপনাকে বলি, আপনি একটু আগে যে কথাটা বলছিলেন যে আপনার পক্ষে 5 মিনিট মধ্যে বের করে ফেলতে পারেন। দেখেন, আপনি যে জায়গাটায় আছেন, আপনার যে রিসোর্স আছে, বা যে এই জিনিসগুলো আমাদের নাই, বা আমি জানিও না কি করে বের করতে। আপনি যে আমাকে বলেন এই মুহূর্তে যে উমুকের সামনে বের করে, আমি 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 জানি না কোথায় এগুলো সার্চ করতে হয়। আমি একজন ডাক্তার। এখন আমি বেসিক্যালি এবং আমার বন্ধু বেসিক্যালি ফুল হয়ে গেছি বিকজ অফ শওকত মাহমুদ, এবং তার সাথে বিশেষ করে আনোয়ার ইসলাম ভুঁইয়া, যে অত্যন্ত একদম মানে ব্যবসা হিসেবে আমাদের কাছে প্রিয় ছিলেন। এবং মানে সে গ্যারান্টি করছেন, সে বারবারই বলছেন, এবং যেভাবে হোক মানে বিশ্বাসের দিকেই এই জিনিসটা হচ্ছে, এবং আমরা একটা কিছু চাচ্ছিলাম বাংলাদেশের জন্য। এটা হচ্ছে, এবং সেটা সুযোগটা আমাদের সরল বিশ্বাস, আমাদের পার্টির প্রতি অনুগত, দেশের প্রতি অনুগত, এই সুযোগটা শওকত মাহমুদের মতো লোক, এদের মতো লোক, এবং এই মাসুদ করিম বা এনায়েত করিম, তারা এই সুযোগটা নিচ্ছে, এবং তারা এইভাবে মনে আরো অনেকের কাছে সুযোগ নেয়। যেহেতু আমরা যারা বিদেশে থাকি,
আমি জানি না বাংলাদেশের লোকের কথা আমি বলবো না, কিন্তু আমরা যারা থাকি বিদেশে অনেক বছর ধরে, আমাদের বাংলাদেশের প্রতি একটা বিশেষ ভালোবাসা আছে। ও আমরা অবশ্যই চাই যে বাংলাদেশে একটু সুন্দর কিছু হোক। আমরা ওখানে থাকি আর না থাকি, কিন্তু বাংলাদেশের প্রতি আমাদের সেই শ্রদ্ধাবোধ, সেই ভালোবাসা, এবং সেখানে যেই কিছু করতে পারবো আমরা সবসময় তা এগিয়ে আসি। আপনারা দেখছেন গত জুলাই আন্দোলন ও বিদেশ থেকে বিরাট একটা সমর্থন এই আন্দোলনে গিয়েছে। তো এইটা আমরা যারা বিদেশে থাকি একটু অন্ধভাবেই অনেকটা বেশি হয়তো দেশকে ভালোবাসি এবং দেশের জন্য নানাভাবে করতে চাই, এবং সেই সেই সুযোগই বাংলাদেশে কিছু কালপ্রিট, চিটার, নানা পেশায় নিয়োজিত, তারা এগুলোর সুযোগটা সন্ধান করে, এবং এভাবে আমার মতো আরো অনেকেই হয়তো এরা চিট করছে। তবে আমি ব্যক্তিগতভাবে আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি, আপনি যাদের যাদের নাম বললেন কেউ কিন্তু ব্যক্তিগতভাবে আমাকে আজ পর্যন্ত বলে নাই যে তারা তারা মাসুদ করিমকে চিনে বা তার সাথে কোনো রকম ফিলিং আছে। আর আপনি খোকা ভাই যেটা কথা বললেন যে মাসুদ করিমের সাথে দেখা হতো, আমি কিন্তু জানতাম না। মাসুদ করিম কোনদিন আমাকে বলে নাই, খোকা ভাই আমাকে বলে নাই। কিন্তু ওখানে যে ইয়ে আছে মুনির হায়দার, মুনির হায়দার যখন এই দেশে প্রথম আসছে আমার সাথে দেখা হয় আমাকে সামবডি ফ্রম বিএনপি আমাকে তখনই বলে যে বি কেয়ারফুল অ্যাবাউট দিস পারসন, হি ইজ এ ডিজে ফরাজ। তারপর থেকে আমি কোনোদিন তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করি নাই, এবং তেমন কোনো সম্পর্ক তার সাথে আমি এস্টাবলিশ করি নাই যখন আমি এটা জানতাম। ডক্টর মুজিব, আপনাকে একটা কথা জাস্ট আপনার সাথে আমি শেয়ার করি। আপনি বলছেন শওকত মাহমুদের সাবজেক্টে মিজানুর রহমান মিল্টন ভুইয়া $10,000 দিছে। আপনি জানেন এই মিজানুর রহমান মিল্টন ভুইয়া এই যে বিএনপি কে টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন নাম দেওয়া হয়েছে, এবং তারেক রহমানকে বাংলা ভাই এবং জঙ্গিদের লিডার বানানো হয়েছে, একটা লোকের স্টেটমেন্টের উপর এই কাজটা করা হয়েছে। ওই লোকটাকে জানেন? এই মিজানুর রহমান মিল্টন ভুইয়া। আচ্ছা, যখন ওই সজীব ওয়াজেদ জয়কে খুন করার চেষ্টা করা হয়েছে, যার সাথে শফিক রহমান, মাহমুদুর রহমান এরা জড়িত ছিল, খেয়াল আছে? সিজার এখানে অ্যারেস্ট হয়েছে, তখন যে কোর্টে বিচারাধীন ছিল মামলাটা, ওই কোর্টের জাজ ছিল ভিনসেন্ট ব্রিসেটি। আমি তার প্রত্যেকটা রুলিং পড়ছি, প্রত্যেকটা লাইন শুনছি, এবং এখানে ইনভেস্টিগেটররা এই মিজানুর রহমান মিল্টন ভুইয়ারে যখন ইনভেস্টিগেট করছে, এই মিজানুর রহমান ভুইয়ারে জিজ্ঞাসা করছে যে তাইলে জঙ্গি গ্রুপের নেতাকে, সে বলছে তারেক রহমান। এটা আমি জানি, আমি আজকে প্রথম শুনলাম আপনার কাছে। আমি আচ্ছা থামেন। এখন আমি নিজে যে সাবজেক্টটা আমি বুঝি না, তারেক রহমান এই লোকগুলোর উপরে নির্ভর করে রাজনীতি করার জন্য তাদেরকে কেন্দ্রীয় কমিটির সদস্য বানায়। এদেরকে কেন্দ্রীয় কমিটির সদস্য বানাইয়া কি অ্যাচিভ করে, কোন পার্টি রুল করে আমার ধারণা নাই। ভাই যারে খুশি তারে বানায়, কিন্তু আমি যেই কথাগুলো বললাম মুজিব ভাই অন দা রেকর্ড, এই যে সিজার নামে একটা লোককে অ্যারেস্ট করা হয়েছিল, এই সিজারের একমাত্র দোষ ছিল জয়ের ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে বাইর করবে। সে এফবিআই এজেন্টদের পয়সা দিছিল যাতে ওই জয়ের ওই অ্যাকাউন্ট ইনফরমেশন গুলা বের করতে পারে। ঠিক করছে না ব্যাঠিক করছে, এটা বিটুইন সিজার এবং তার আল্লাহ এবং তার অ্যাক্টিভিটিস, এ সম্পর্কে আমার কোনো ধারণা নাই। কিন্তু আমি যখন এই ক্রিমিনাল ইনভেস্টিগেশনটাকে আমি খুঁজে বাইর করতে গেলাম, আমি খুঁজে বাইর করতে যাই দেখি ও মাই গড, তারেক রহমানকে যদি আমেরিকার বুকে সবচেয়ে বেশি ক্ষতি কেউ কইরা থাকে ওটা ছিল মিজানুর রহমান মিল্টন। সবচেয়ে বেশি ক্ষতি করছে। আরেকটা লোক ক্ষতি করছে, কে জানেন? জাহিদ সর্দার সাদি, ফারুক সর্দার। এর চেয়ে ক্ষতি আর কেউ করে নাই। কিন্তু তারা যদি হয় বিএনপির দুলা মিয়া এবং এমপি ইলেকশন করে বাংলাদেশে গিয়া, গুড লাক। কিন্তু একটা কথা, এই এনায়েত করিমরা, এই মেহেদি সাফাদিরা, এই মিয়া আরেফিরা তাদেরকে প্রমোট করে এই লোকগুলা। আপনি যে কথা বলছেন আপনার ইমোশনের সাথে আমি ইনভলভ। আমরা বিদেশে যারা থাকি আমরা চেষ্টা করি যে কোনো উপায় বাংলাদেশে যদি হেল্প করা যায়। যেমন একটা কথা আপনাকে বলি, তফাৎটা কি জানেন? মিজানুর রহমান মিল্টন, জাহিদ সর্দার সাদি এবং ডক্টর মুজিব, তফাৎটা কোন জায়গায় জানেন? জাহিদ সর্দার সাদি, মিজানুর রহমান মিল্টন, গিয়াস আহমেদ, তারা ভাইয়ার কোলে বসে একটা পজিশন চায় এবং ওই পজিশন বিক্রি কইরা পয়সা চায়। আনোয়ার হোসেন খোকন ম্যাকডোনাল্ডস এর 2 পয়সার কর্মচারী, এখন বিএনপির বৈদেশিক উপদেষ্টা, সে এখন কমিটি বাণিজ্য করে। আমি এখানে একটা কথা বলি আপনাকে জাহিদ সর্দার সাদির ব্যাপারে। আপনার নিশ্চয়ই মনে আছে
যে ওকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হয় যে সে কিছু সিনিয়রদের সিগনেচার নকল করে কংগ্রেসম্যানদের কংগ্রেসম্যানদের 6 জন না কজনের এটা দখল করে ইয়ে করেছিলেন। সেটার ব্যাপারে যেটুকু আমি জানি, যেটা আমি এটা হচ্ছে ডাইরেক্টলি ইনভলভ না, এটা সাদি ইনভলভ, যেটা আমাকে সাদি বলেছে সেটা হলো এই যে সাদি ওই ধরনের ওই সব কংগ্রেসম্যানের সাথে যোগাযোগ করেছে এবং ওরা একটা চিঠি দিতে রাজি হচ্ছে। তো সেইটারই একটা চিঠির ড্রাফট সে উইথ ওই 6 জন কংগ্রেসম্যানের একটা সিগনেচার, এটা কি তাদের আদৌ তাদের নিজস্ব সিগনেচার না সাদি করছে আমি জানি না, বা কোথেকে সে ম্যানেজ, আই হ্যাভ নো আইডিয়া। সেই চিঠিটা সে দেখাবার জন্য ভাইয়াকে দেখাবার, মানে তারেক রহমানকে দেখাবার জন্য তারেক রহমানের বিশিষ্ট সহকারী ব্যারিস্টার হনুমান কবির হুমায়ুন কবির কাছে পাঠায়। এটা আমাকে জাহিদ সাদাত সাদি যেটা আমাকে বলেছে, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস, বাট সেই যেটা আমাকে বলছে যে সেইটা পাঠায় এবং উইদাউট হিজ নলেজ, আমি জানি না তার হিসাবে এটাতে নলেজ আছে কিনা, হুমায়ুন কবির ওই চিঠিটাকে লন্ডনে কোনো একটা নিউজ পেপারে পাবলিশ করে দেয়। খুব একটা যে নাম করা নিউজ পেপার ছিল তাও না, সাম সর্ট অফ নিউজ পেপারে পাবলিশ করে। এই পাবলিশটাই তখন এটা র এবং এরা আওয়ামী লীগ এরা এটাকে নেয়, নিয়ে আলটিমেটলি এটা প্রকাশ পায় যে এই চিঠিটা জাহিদ সাদাত সাদি 6 জন কংগ্রেসম্যানের জাল ইয়ে করে করতেছে, চিঠি তৈরি করছে এবং এটার পিছনে হয়তো তারেক রহমান বা বিএনপি জড়িত। আমি যতটুকু জানি যে যেটা আমি তারেক সরি সাদিক কাছে যেটা আমি শুনেছি, এই ব্যাপারে ডাইরেক্টলি তারেক সাহেব জড়িত না। সাদি নিজে এটা ইনিশিয়েটিভ নিয়েছিল এবং সাদির মেইন যোগাযোগ ছিল ব্যারিস্টার হুমায়ুন হুমায়ুন কবির নাম মনে হয় তার সাথে, এবং সেই অ্যাকর্ডিং টু সাদি সেই এটা নিউজ পেপারে দেয়, যেটা আমি জানি না সে কেন এটা করছিল উইদাউট, মানে যে জিনিসটা জেনে যে এটা এখনো কংগ্রেসম্যানরা সই করে নাই, এটা একটা জাস্ট একটা ডকুমেন্ট টু দেখাবার জন্য পার্টি লিডারকে যে এই ধরনের একটা স্টেটমেন্ট হলে কেমন হয়, সেই জায়গাটা হুমায়ুন কবির এটাকে কেন দিল, কার স্বার্থ হাসিল করার জন্য হুমায়ুন কবির এই জিনিস ওই সময় এভাবে করলো, আই ডোন্ট নো। কিন্তু আপাতত দৃষ্টিতে মনে হয় এটা হাসিনা সরকারকে হেল্প করেছে এবং রকে বা ভারতকে হেল্প করেছে, এটা বিএনপিকে হেল্প করে, ইনফ্যাক্ট বিএনপিকে হার্ট করেছে। এবং সাদি কি করতে যে এটা এই অবস্থা হলো, এটার জন্য হুমায়ুন কবির এবং সাদি এটা ভালো বলতে পারবে। বাট আমাকে এই ঘটনাটা এইভাবে আমাকে সাদি আমাকে বলেছে, তো সেটি আমি ওকে আপনার সাথে বা আপনার দর্শকের সাথে। ডক্টর মুজিব, এই যে লোকটা, এই যে এখন স্ক্রিনে যে লোকটা, আপনি এই লোকটাকে চিনেন? এই হলো হুমায়ুন কবির, ব্যারিস্টার হুমায়ুন কবির, ওকে, এবং এখন উনি আপনি বিশিষ্ট সহকারী এবং পররাষ্ট্র বিষয়ক অ্যাডভাইজার টু তারেক রহমান আমার মনে হয়। আমি এখন আপনাকে এই লোকটা সম্পর্কে বলি। 6 জন কংগ্রেসম্যানের সিগনেচার নকলের ব্যাপারে এবং এই চিঠিটার ব্যাপারে 110% দায়ী এই লোকটা, এবং এই লোকটার ইনস্ট্রুমেন্ট হিসাবে কাজ করছে জাহিদ সর্দার সাদি। এখন এই লোকটার ছবিটা আমি কেন দেখাইলাম আপনি জানেন? যেই কুত্তার বাচ্চা 6 জন কংগ্রেসম্যানের সিগনেচার জালের সাথে জড়িত, এই লোকটা এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গে হইয়া জাতিসংঘে আসতেছে। আমি এটার উপরে আপনার একটা কমেন্ট চাইতেছি। আমি জেনে দুঃখিত যে এরকম একটা লোক আসতেছে, কারণ আমার আমি মনে করি যে ধরেন এই দেশে এখানে যারা সিকিউরিটি এজেন্সিতে আছে তারা এই ঘটনাটা জানে এবং হয়তো সাদি তাদেরকে জানিয়েছে কিভাবে কি হচ্ছে। তো এই হুমায়ুন কবিরের ব্যাপারে নিশ্চয়ই এদের কাছে এই নলেজটা আছে, এবং তারেক রহমান যদি এই ধরনের লোককে পাঠায়, এটাতে আমার মনে হয় না তারেক রহমানের এটাতে কোনো সম্মান বাড়বে, বরং এখানকার সিকিউরিটি এজেন্সি ধরে নিতে পারে যে তারেক রহমান বা বিএনপি সিনিয়র লিডাররা এই ধরনের লোকের সাথে সম্পৃক্ত, যারা কিনা অনেকে বলে, আমার কাছে এই ধরনের কোনো তথ্য প্রমাণ নাই, বাট একটা পারসেপশন হলো যে তারেক রহমানের আশেপাশে যেসব রয়্যাল এজেন্ট আছে তার মধ্যে সে একজন না, লন্ডনে যত লোকজন তার চারপাশে আছে তার 1 নম্বর লোক হইছে তারেক রহমানের বউয়ের বড় বোন বিন্দু, এবং ওখানে বসে কলকাঠি নাড়ে এই হুমায়ুন কবির। এই হুমায়ুন কবির লোকজনদেরকে বলে বেগম জিয়া অথবা তারেক রহমানের বাপের সাধ্য নাই তাকে বিএনপি থেকে কেউ বাদ দেয়।
এবং তার গডফাদার হলো আমির খসরু মাহমুদ চৌধুরী। এখন আমির খসরু মাহমুদ চৌধুরী, হুমায়ুন কবির তাদের মাথার উপর দিয়ে টেক্কা মারতেছে রয়ের 9 বছরের ট্রেনিং প্রাপ্ত সালাউদ্দিন। এখন আপনি যে কথাটা বলছেন খুব ইম্পর্টেন্ট। আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন যদি জানে এই 6 কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করা এই ব্যক্তি বিএনপির রাজনৈতিক নেতৃত্বের সাথে জড়িত, তাহলে এই বিএনপি টেররিস্ট অর্গানাইজেশন হবে না, তাইলে অন্য কোনো পার্টি হবে? ভাই একটু আমারে বলেন তো। কি বলবো, দুঃখজনক হলো এইটাই বাস্তবতা, এবং এই বাস্তবতা থেকে বেরিয়ে আসার জন্য যা যা করণীয় পার্টির যদি চলতে থাকে। একটা সেকেন্ড ধরেন। হ্যালো, দর্শকবৃন্দ, আমি ডক্টর মুজিব একটু ফোনে ব্যস্ত। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, এই আপনারা শুনেছেন আমেরিকায় 6 জন কংগ্রেসম্যানের স্বাক্ষর জালিয়াতির সাথে জড়িত ছিল ফারুক সর্দার অথবা জাহিদেব সর্দার সাদি, কিন্তু তারেক রহমান পর্যন্ত এটাকে নিয়ে প্রেস রিলিজ দিয়ে প্রকাশ করার পিছনে ছিল এই ছবিতে এই মুহূর্তে যে নেরি কুত্তাকে দেখতে পাচ্ছেন, এই নেরি কুত্তা। এখন কষ্টের ব্যাপার কি জানেন? আমার যেতে হবে। ওকে, এক সেকেন্ড। হ্যাঁ, আমার যেতে হবে। ওকে, ডক্টর মুজিব, আপনাকে যদি যেতে হয়, আমি জানি ভাই আপনি কাজে আছেন, এছাড়া আজকে শুক্রবার, আপনি যদি যেতে হয় তাহলে আপনি আজকের আলোচনার সাথে আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান, আরো 2-1টা কথা বলতে চান, আপনি বলার পরে আপনি যান ভাই। আমি লাস্ট যেটা বলতে চাই, দুটো জিনিস। একটা হলো এই যে এনায়েত করিম বা ওরফে মাসুদ করিম, যাকে বাংলাদেশে অ্যারেস্ট করা হয়েছে, তাকে যাতে কোনোভাবেই ছাড়া না হয় এবং তাকে ইন্টিগ্রেট করা হয় স্ট্রংলি, এবং শওকত মাহমুদকে যাতে এটার মধ্যে নিয়ে আসা হয়, কারণ তার কাছেই অনেক আপনি খবর পাবেন। এবং আনোয়ার ইসলাম ভূঁইয়া, যে এখন আবুধাবিতে অবস্থান করছে, তাকেও যাতে দেশে এনে এই জিনিসগুলো ফাইন্ড আউট করা হয় যে তার ইনভলভমেন্টটা কি, কিভাবে সে মানুষকে মানে রাজনৈতিক নেতাদের শুরু করে নানাজনকে চিট করেছে, অথবা কিভাবে সে রয়ের এজেন্ট হয়ে বা তার এজেন্ট হয়ে দেশে ক্ষতি করতেছে। এটা 1 নম্বর। 2 নম্বর হলো এই যে হুমায়ুন কবির ব্যাপারটা, তারেক সাহেবের আমি দৃষ্টিগোচর করতে চাই। সাদি এবং এদেশে যেভাবে ইনভলভ তারা, এটা আমার মনে হয় এই দেশে সিকিউরিটি এজেন্সির কাছে সবসময় ইনফরমেশন আছে। এই ধরনের লোককে পাঠিয়ে বিএনপির নেতৃত্বে যারা আছেন তাদের ড্যামেজ করা ছাড়া আর কিছু হবে না। তো এটা ওনাদের বিবেচ্য ব্যবসায় আমার বলার কিছু নাই। ওনাদের কাছে ইনফরমেশন থাকা উচিত বা আছে, না থাকলে আমি তো জানালাম, আপনি জানালেন। এই ব্যাপারে তাদের সজাগ হওয়া উচিত যে কি ধরনের লোককে কোথায় পাঠাতে হয়, তাদের একটু সজাগ হয়ে কাজ করা উচিত। এটুকু আমি বলবো। ডক্টর মুজিব, আপনি হুমায়ুন কবিরের কথা, সরি, আপনি শওকত মাহমুদের কথা বলছেন, আর যে লোকটা দুবাই গেছে তার কথা বলছেন, কিন্তু এই এনায়েত করিমের সাথে মনির হায়দার দেখা করেছে। মনির হায়দারকে কেন টানবে না? বাংলাদেশে মনির হায়দার এখন আছে, মনির হায়দারকে কেন পুলিশ নিয়ে তাকে আমার মনে হয় এর সাথে যা যা আছে সবাইকে বিয়ে করা হচ্ছে, এবং ও সব বেরোবে, ওকেই ভালো মতো একটু উত্তম মধ্যম দিলে অনেক কিছু সে বের করে দেবে। এখানে মনির হায়দার কি বা কার কি রোল, এগুলো যেহেতু আমি নিজে ব্যক্তিগতভাবে জানি না, ও হলো বেস্ট ওয়ে, এবং ওর সাথে কার কার কিভাবে ইনভলভ সবাই বের করে। দুঃখিত, আমাকে যেতে হবে। ওকে মুজিব ভাই, ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে ভবিষ্যতে আবার দেখা হবে ভাই। আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, ডক্টর মুজিবকে আমার যেতে দিতে হলো, উনি হসপিটালে আছে এই মুহূর্তে, উনার যাওয়া ছাড়া কোনো উপায় নাই। এছাড়া আজকে শুক্রবার। দর্শকবৃন্দ, যে বিষয়টা নিয়ে আমি আজকে কনক্লুড করব, আমাদের শো অলরেডি 1 ঘন্টা 20 মিনিট হয়েছে, আমি যেটাকে কনক্লুড করব, নাম্বার 1, এনায়েত করিম বা মাসুদ করিম যেই নামেই পরিচিত হোক, অবস্থার দৃষ্টিতে আমি একটা সাবজেক্ট ক্লিয়ার, সে সিআই এর সাথে তার কোনো যোগাযোগ নাই। আমেরিকান ক্ল্যান্ডেস্টাইন যে এসপিওনেজ এজেন্সি, তার ইনফরমেন্টেরও কাজ সে করে না, তাইলে কার স্বার্থে সে কাজ করে এটা দেখার ব্যাপার। আমি আন্দাজে বলতে পারি সে রয় হয়ে কাজ করে, কিন্তু সে যেই কাজগুলো করে, এই কাজের বেনিফিশিয়ারি ভারত। এই কাজের বেনিফিশিয়ারি ভারতের সমর্থন পুষ্ট আওয়ামী লীগ। এই কাজের বেনিফিশিয়ারি হাসিনা শেখ নিজে। এই কাজের বেনিফিশিয়ারি দেশের সেনাবাহিনীর মাথার 30 থেকে 35 জন জেনারেল।
তারা বেনিফিশিয়ারি। এখন এটা নিয়ে কথা বলতে গেলে এই এনায়েত করিম ওরফে মাসুদ করিম তার সঠিক তথ্যগুলো বের করা অত্যন্ত জরুরি। তারে কোনো অবস্থাতে তাকে যেন হাজত থেকে বের করা না হয়। কিন্তু তাকে মুক্ত করার চেষ্টা করছে সেনাপ্রধান মীর জাফর, তাকে মুক্ত করার চেষ্টা করছে ডিজিএফআই থেকে, তাকে মুক্ত করার চেষ্টা করা হচ্ছে বিএনপি থেকে, তাকে মুক্ত করার চেষ্টা করা হচ্ছে পুলিশ থেকে। কারণ সব দেখে আমার একটা জিনিস মনে হয়, তাকে যদি মুক্ত করার চেষ্টা, আমার কাছে আমি কনফার্ম হতে পারি নাই, কিন্তু আগামীকালকের আমি বলবো বিদেশি একটা হাই কমিশন তাকে মুক্তি করার জন্য আদা জল খেয়ে লেগেছে তাকে মুক্ত করার জন্য। এটা আমি কালকে বলবো আপনাদেরকে কারা তাকে মুক্ত করতে চাচ্ছে। এক, দুই, এদের মতো লোকজনরা বাংলাদেশে রাজনৈতিক দলের কাছে বিশেষ ফেভার পায়। আপনারা চিন্তা করে দেখেন, বিএনপি যদি আমেরিকা বা ইউরোপে সম্পর্ক ডেভেলপ করতে চায়, তাহলে কাদের সাথে ডেভেলপ করবে? কাদেরকে খুঁজে বের করবে? যাদের সত্যিকার অর্থে লেখাপড়া আছে, যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, দূরদৃষ্টি সম্পন্ন এবং যাদের ক্যাপাসিটি আছে, যারা তাদের সরকারি কর্মচারী, কর্মকর্তা অথবা পাবলিক অফিসিয়াল, তাদের সাথে যোগাযোগ করতে পারে। এখন একটা কথা, আমেরিকার মতো জায়গায় আমি কমন একটা জিনিস দেখি, তারা কি করে জানেন? আমেরিকান পাবলিক অফিসিয়ালরা যখন নির্বাচন করে, তাদের কাছে যদি আপনি 200 টাকা, 500 টাকা, ডলার আপনি যদি ডোনেট করেন, তাদের সাথে আপনি একটা ছবি তুলতে পারেন। আপনি যখন একটা ছবি তুলেন, এই ছবিটাকে অনেকে ফেসবুকে পোস্ট করে। ফেসবুকে পোস্ট করলে ওটাকে আগে পাঠায় তারেক ভাইয়ার কাছে, বেগম জিয়ার কাছে, হাসিনার কাছে, রেহানার কাছে। তারা ছবিটা দেখে মনে করে, আরে বাপরে বাপ, গিয়াস আহমেদের ছবি অমুক কংগ্রেসম্যানের সাথে, তাহলে তো কংগ্রেসম্যানের সাথে তার সম্পর্ক অনেক ভালো। কিন্তু মজার কথা, এই ছবিটা যে গিয়াস আহমেদরা তুলেছে, এই ছবিটা যে মিজানুর রহমান মিল্টন ভুইয়া তুলেছে, এহসানুল হক মিলন তুলেছে, $200 বা $300 ডোনেশন দিয়ে জাস্ট একটা ছবি তুলছে। এই ছবিটার ভ্যালু 0 to none। এরা দেশে যায়, দেশে গিয়া বিএনপির নেতা হয়, বিএনপির নমিনেশন চায়, আওয়ামী লীগের নেতা হয়, আওয়ামী লীগের নমিনেশন চায়, জাতীয় পার্টির নেতা হয়, জাতীয় পার্টির নমিনেশন চায়। এখন এই দলগুলার কোন নেতা খুঁজে বের করে না এই লোকগুলোর কি আসলে কোনো যোগ্য, এদেরকে আসলে কোনো আমেরিকান মেইন স্ট্রিমে তাদের কোনো যোগাযোগ আছে? এরা কি কোথাও গিয়ে নক করে 2 লাইন বাংলা বলতে পারে না ইংরেজি বলতে পারে? এনায়েত করিমরা কেন সফল হবে না? এনায়েত করিমরা সফল এই জন্য হয়, তাদেরকে ক্ষমতায় না থাকলে বিএনপি ব্যবহার করে, ক্ষমতায় থাকলেও বিএনপি ব্যবহার করে, ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ ব্যবহার করে, ক্ষমতায় না থাকলেও আওয়ামী লীগ ব্যবহার করে। এই এনায়েত করিমরা সবার কাছে, আপনি চিন্তা করতে পারেন, ডক্টর মুজিবের মতো লোকের কাছ থেকে তারা 1.5 লক্ষ টাকা মেরা দিছে। আপনারা চিন্তা করতে পারেন? ডক্টর মুজিবের প্রতি আমার অনেক শ্রদ্ধা। উনি কি বললেন এই মাত্র, যে জেকব আপনার যে রিসোর্স আছে ওটা আমার কাছে নাই। আমি বলছি, আমার কাছে কোনো এনায়েত করিমরা, সিআই এর এজেন্ট তো দূরে থাক, কোন এজেন্টের কথা বলে আমার কাছে বাটপারি করার চান্স পাবে না। ইট উইল টেক অ্যাবাউট 5 minutes টু ফিগার ইট আউট হু ইজ হু। এখন কথাটা হচ্ছে, বিএনপি যাকে আমরা বাংলাদেশে মনে করি এরা সরকার গঠন করবে, বিএনপি যাদেরকে আমি যোগ্য মনে করি, এখন এদের কাছে আপনারা যদি বিশ্বাস করেন এরাই বিএনপি রিপ্রেজেন্টেটিভ, তাহলে বিএনপি ধ্বংস হওয়ার খুব একটা দূরে নাই। শওকত মাহমুদ বলেন, গিয়াস আহমেদ বলেন, আনোয়ার হোসেন খোকন বলেন, মির্জা ফাক বলেন, আর হুমায়ুন কবির বলেন, পৃথিবীব্যাপী সবাই জানে 6 জন কংগ্রেসম্যানের স্বাক্ষর জালিয়াতির সাথে হুমায়ুন কবির জড়িত। এই স্বাক্ষর জালিয়াতির সাথে হুমায়ুন কবির জড়িত, জাহিদ সর্দার সাদি জড়িত, ফারুক সর্দার জড়িত, মনির হায়দার এই দুর্নীতির সাথে, এনায়েত করিমের সাথে সে জড়িত, মোহাম্মদ সালাম জড়িত, শওকত মাহমুদ জড়িত। এখন এরা যদি হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী, আর বিএনপি যদি তাদেরকে নির্বাচন করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী বানায়, টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন আপনারাই হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
আপনাদের উপরে রাগ না, আপনাদের প্রতি আমার করুণা হয়। কারণ আপনারা আর কোন লোককে খুঁজে পান নাই। আপনারা হুমায়ুন কবিরের মতো একটা পাঁচাটা চুতিয়া যে ফ্রডের সাথে জড়িত, স্বাক্ষর জালিয়াতির সাথে জড়িত, ক্রিমিনাল ইনভেস্টিগেশনের সাথে জড়িত, ফেলানি ক্রাইমসের সাথে জড়িত, সেই লোককে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোর্স করেছেন তার সফর সঙ্গী করার জন্য। মির্জা ফাক যে ভারতীয় নাগরিক, মির্জা ফাক যে গত 17 বছর স্বৈরাচারকে সহায়তা করেছে, তাকে বানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী। ওয়েল, দোষটা তাদের না, বিএনপি তাদেরকে সিলেক্ট করেছে।